আচ্ছা, তো ঠিক আছে। আমরা স্যার আমাদের প্রোজের মোটামুটি সবগুলো শেষ করেছি। গতদিনে আমরা মনে হয় কোশ্চেন নিয়ে আলোচনা করছিলাম, তাই না? কোশ্চেন কীভাবে হতে পারে সেটা নিয়ে আলোচনা জি করছিলাম। স্যার। আমি কিছু কোশ্চেন রেডি করতেছি। আমি হয়তো দেখাচ্ছে একটা একটা করে ধরছি প্রোজের। সেগুলোর কোশ্চেন প্রথমে ব্রিফ, তারপরে শর্ট, তারপরে ব্রড, এইভাবে করে তারপরে আবার মিক্সারে দু চারটা কোশ্চেন করব, ঠিক আছে? যেটা যেভাবে তোমাদের আসবে। এখন গাইডটা বার হলে আমাদের খুব সুবিধা হতো যে কীভাবে কোশ্চেনগুলো ধরছে। তা এই জন্য একটু অপেক্ষা করতেছি মাত্র। তাছাড়া আসলে এত দেরি হলে পারে তো বিপদ। স্যার আমাদের রিডিং স্কিলের কোশ্চেনটা কেমন হবে? সেটা সম্পর্কে আমিও এখন অনিশ্চিত বিধায় আমি তোমাদের নিতে পারিনি। হ্যাঁ, এই একটু অপেক্ষা স্যার করো। আগের হ্যাঁ, কোশ্চেন আগের কোশ্চেন প্যাটার্ন অনুসারে তো দুইটা প্যাসেজ এবং আর একটা পোয়েট্রি থেকে হ্যাঁ, হ্যাঁ, কোশ্চেন হতো। হ্যাঁ। যেহেতু এখন প্যাটার্নটা ভিন্ন হচ্ছে, এই জন্য আমরা এখনও জানি না। এখনও নিশ্চিত করেনি ওটা কিভাবে হবে, কারণ যে প্যাটার্নের কোশ্চেনটা দিয়েছে এতে রিডিংয়ে তো এভাবে নেওয়া সম্ভব না আগের মতো করে, ঠিক আছে? এখন সেইটা কি করে সেটা এখন দেখার বিষয়। ওই জন্য আমরা একটু গাইডের অপেক্ষায় আছি। এই জন্য আমি রিডিংয়ের পড়াইও নাই কোনো কিছু। কারণ রিডিংয়ে পড়ায় এসে সে অযথা খুব সময় নষ্ট করার কিছু নাই। হ্যাঁ, যদি হঠাৎ করে ভিন্নতা দিয়ে দেয়, সেখানে যেহেতু কোনো টেক্সট নাই বা অন্য কিছু নাই, অযথা সময় পড়িয়ে লাভ নাই। আমরা পোয়েট্রি পড়বো, পোয়েট্রি পড়ার পর আমরা রিডিংয়ে যাব। তাহলে ওই শেষের দিকে আমরা ওইটাকে কভার করতে পারবো, ঠিক আছে? কারণ রাইটিংও আমাদের প্রায় 50%-এর মতো হয়ে আছে না, অনেকখানি। হুম, আমরা রাইটিং কি কয়টা পড়েছি রাইটিংয়ের আইটেম? 6টা স্যার, 8টা টপিক পড়ছিলাম। হ্যাঁ, 8টা বা 6টা যাই হোক, তাতে প্রায় আমরা 50%-এর হ্যাঁ উপর স্যার, তো। 8টা। হ্যাঁ, 50%-এর উপরে হয়ে আছে। তারপরে এদিকে মনে করো আমাদের প্রোজ শেষ। এর শুধু এই যে গাইড সম্পর্কে আমরা আজকে একটু কথা বলবো, দুটা ক্লাস নিব, দুটা বা তিনটা। তার এটা গাইডটা শেষ হয়ে যাবে, তারপর আমরা পোয়েট্রিতে ঢুকবো। পোয়েট্রি একবারে ফিনিশ করে বার হবো, রাইটিংটা ফিনিশ করে দিয়ে দেবো, তারপরে রিডিংয়ের এর ভিতরে যদি গাইড টাইড বার হয়ে যায়, আমরা শেষে একদম 1.5-2 মাস শুধু রিডিং নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে তোমার এগুলো সব হয়ে যাবে। কারণ রিডিংয়ে মানে এখনও যে কীভাবে কী করে, আমরা কলেজ বা সবাই অনিশ্চিত যে কীভাবে কী করবে আসলে। এটা খুবই বাজে একটা অবস্থা দিয়ে যাচ্ছে তোমাদের যাই হোক, ওটা সময় নষ্ট না করি, আমরা বরং আমাদের যে পড়াটা সেটা পড়ি। আচ্ছা, তো এখন আমরা একটা নভেল দেখব। নভেলটা যেহেতু অনেক বড়, পুরোটা টেক্সট পড়ানো হয়তো আমার পক্ষে সম্ভব না। এক্ষেত্রে তোমাদের যদি সাহস থাকে তোমরা একটু টেক্সট পড়তে পারো, ঠিক আছে? গতবার যারা এবার সেকেন্ডারি উঠছে তাদের অনেকেই টেক্সটটা পড়েছিল, তাদের যেটা ছিল, হ্যাঁ, অনেকে টেক্সট পড়েছিল। তাদের ভিতর থেকে আমি কয়েকজনকে একটু গিফটও করেছিলাম, ঠিক আছে? শুধু টেক্সটটা পড়ার জন্য। আমি চাই যে তোমরা টেক্সটটা একটু পড়ো, ভালো লাগবে, খারাপ লাগার বিষয় স্যার, না। স্যার, বলো। হুম। বলছিলাম স্যার, আমি তো স্যার ফ্রেন্ড কর্নার বইগুলো সেদিন যদি আজকে ক্লাস শেষে টেক্সটটা দিতেন তাহলে পড়তাম। আজকে নিচ্ছিলাম স্যার। তারপর যেখানে স্যার এখানে প্রশ্ন অ্যানালাইসিং সেগুলো দেখার পর আজকে সেটা পড়তে বসছিলাম ঢাকায়। কোনটা? এই নভেলটা? তোমার কথাটা বুঝতে পারিনি নেটওয়ার্কের জন্য আসলে। আবার বলো তো, আরেকবার একটু রিপিট করো। বলছিলাম স্যার, ফ্রেন্ড কর্নার, হ্যাঁ, ওটা বই, কিন্তু এখানে স্যার ট্যাক্স দেওয়া নেই। এখানে আমাদের শুধু সামারি, হ্যাঁ, তারপর এটা তুমি তো ওই টেক্সটটা নাও কোনটা নি, টেক্সট। মেজর হ্যাঁ, ক্যারেক্টার কোনটা। হ্যাঁ। টেক্সট বইটা আলাদা পাওয়া যায়। ও স্যার, আমি যখন লাইব্রেরি, হ্যাঁ, আমি যখন লাইব্রেরিতে গেছিলাম তখন বললাম যে আমাদের নোবেল যেটা আছে সেটা দেন। তো উনি আমাকে এটা রেফার করলেন, তো আমি সেটা নিয়ে এলাম। এখন যখন পড়তে বসে দেখি এখানে টেক্সট নেই। হ্যাঁ, উনি তো তো আজকে তোমাকে একটা সবে দিচ্ছে খুলি। হয়তো বা ক্রিটিক্যাল রাইটিং যে বইগুলো পাওয়া যায়, রামজি সেন বা ওই রকম কিছু বই দিয়েছে তোমাকে, ঠিক আছে? হ্যাঁ, টেক্সট বুক আলাদা, একটা বই আলাদা করে দ্য গাইড পাওয়া যায়, দেখো এরকম বইটা, ঠিক আছে? হ্যাঁ, এটাই নিয়েছি স্যার। এটা নিয়েছো, তাহলে তো এখানে তো টেক্সট থাকার কথা, এই যে এরকম পেঙ্গুইন সিরিজের বা বিভিন্ন না সিরিজের। স্যার, না না, জি না, হ্যাঁ। আমি এটা নেই নাই। হুম। আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে স্যার বেঙ্গল অরেঞ্জ ক্লাসিক্স এরটা কালারের নিয়েছি। মধ্যে। আচ্ছা, পেঙ্গুইন বা বিভিন্ন অন্যান্য, এখানে ইন্ডিয়ান দেখতেছি, প্রিন্টেড, সুদর্শন গ্রাফিক্স। আচ্ছা, ফার্স্ট এডিশন স্যার 1978। এখানে এইটা কোন পেজ থেকে শুরু, এটা যদি একটু বলে দিতেন তাহলে সহজ হতো। কোন পেজ থেকে শুরু মানে? স্যার আমি শুরুটা খুঁজে পাচ্ছি না।
হায় হায় রে, তুমি শুরু খুঁজে পাবা না কেন? টেক্সটের শুরুটা তুমি বুঝবা না? হ্যাঁ, এটা কোনো কথা হতে পারে? বলো। চ্যাপ্টার 1 লেখা হ্যাঁ, ওখানে তো ফার্স্টে, লেখা আছে ওইখান চ্যাপ্টার থেকে ওয়ান শুরু। চ্যাপ্টার টু এভাবে লেখা আছে, তুমি শুরুটা পাবা না কেন? এই যে স্যার এরকম। আমি তো দুইটা বই কিনছি, আমি আরেকটা বইতে খুঁজতেছিলাম, এই জন্য আমার প্রবলেম তা হচ্ছিল, যেখানে সরি টেক্সট স্যার। নাই সেখানে খুঁজলে হবে? টেক্সট বইয়ে খুঁজতে হবে তোমাকে, নভেলের জি টেক্সট বই স্যার, আমার আলাদা। পুরোই ভুল হয়েছে। টেক্সট বই আলাদা। আচ্ছা, আমরা প্রথম দিকে টেক্সটের কিছু অংশ পড়ে আমরা একটা মানে নিব আর কি। হ্যাঁ, প্রথম দিকে টেক্সট, আজকে আমরা পুরো টেক্সটটার কিছু অংশ, মানে পুরো টেক্সট না, শেষের দিকে যতটুকু আমরা পারি পড়বো 1-1.5 ঘন্টায়। আগামী দিন থেকে আমরা সামারিটা পড়বো। হ্যাঁ, কারণ প্রথম দিকে আমরা টেক্সটে একটু পড়াই দিই যাতে তোমরা বোঝো যে কীভাবে টেক্সটটা পড়তে হবে বা কীভাবে পড়ানো যায়। স্যার এটা কি প্রোসের পার্ট? হ্যাঁ, এটা প্রোজের সিলেবাস। মনে হয় দেখোনি এখনো? স্যার সামারের জন্য কোন বইটা কিনবো? সামারির জন্য রামজি সেন বা যে বইটা বাজারে পাওয়া যায়। তোমাদের কি বই বাজারে পাওয়া যায় আমি তো ঠিক বলতে পারবো না, কারণ এটা তো। স্যার ফ্রেন্ডস বুক কর্নারে যেটা পাওয়া যায় ওটা আসসালামু কিনবো? আলাইকুম স্যার। হ্যাঁ, ওই ফেসবুক কর্নার এটাই কিনবা। ফেসবুক ছাড়া তো আর পাওয়া যায় না তোমাদের বই খুব একটা। স্যার একটা আছে হচ্ছে জি ডক্টর স্যার, সেটাই আমি একটু তামাইনি আর কি। হ্যাঁ, তুমি হয়তো সামারি বইটা নিয়েছো। আচ্ছা, তো যেটা পাওয়া যায় সেটা হ্যাঁ নিবা। স্যার। হ্যাঁ, হ্যাঁ। স্যার ক্লাস শেষ হলো আপনাকে একটু ছবি দিব না, আপনি একটু দেখছেন যে বইটা এইটাই নাকি? আচ্ছা, দিও। আচ্ছা, আমরা শুরু করি একটু। হ্যাঁ, দেখো চ্যাপ্টার 1, এটা একটা ইন্ডিয়ান সেটিংয়ের, ঠিক আছে? তো এটা ভারতীয় উপমহাদেশের, ভারত, তাই তো, এই সময়ের মানে অবস্থানের একটা নভেল। এখানে কিছু ফ্যামিলিয়াল সম্পর্কের বিষয়টা বলা আছে। হ্যাঁ, নভেলটা খুবই চমৎকার একটা নভেল, পড়লে পারে বুঝতে পারবা। হ্যাঁ, এখানে বিভিন্ন রিলেশনশিপের কথাগুলো উঠে এসেছে। হ্যাঁ, তো সবাই রেডি তো নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের হিরোর নাম হচ্ছে রাজু। আমাদের হিরো হচ্ছে রাজু, ঠিক আছে? তো দেখি কিভাবে কি করে। রাজু ওয়েলকাম দ্য ইন্ট্রুশন, সামথিং টু রিলিভ দ্য লনলিনেস অফ দ্য প্লেস। তো ইন্ট্রুশন মানেটা কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ইন্ট্রুশন? ইন্ট্রুশন বুঝো? অনাধিকার প্রবেশ। হ্যাঁ, বলো। স্যার অনাধিকার প্রবেশ। হ্যাঁ, মানে কেউ কোনো কিছু না বলেই তোমার কাজের ভিতরে বা তোমার কথার ভিতরে বা তোমার চিন্তার ভিতরে ঢুকে পড়া, এটা হচ্ছে ইন্ট্রুশন, ঠিক আছে? তো তাহলে বলছে তার ইন্ট্রুশনটা তার ভালো লাগলো, কারণ কি, অন্তত তার একাকিত্ব কাটলো আর কি। হ্যাঁ, তাই বলছে দেখো, রাজু ওয়েলকাম দ্য ইন্ট্রুশন, সামথিং টু রিলিভ দ্য লনলিনেস অফ দ্য প্লেস। মানে সে হয়তো একাকী বোধ করছিল কোনো জায়গায় দাঁড়িয়ে বা বসে, একাকিত্ব তো দূর হলো। দ্য ম্যান স্টুড গেজিং রেভারেন্টলি অন হিজ ফেস। তাহলে মেইনলি এখানে একটা লোকের কথা বলা আছে, যে লোকটা তার কাছে এসে তার দিকে এক দৃষ্টে চেয়ে আছে রেভারেন্সিয়ালি মানে কি? দেখো, এই শ্রদ্ধা ভরে। এই নভেলের একটা সমস্যা আছে, যদি একটু মনোযোগ দিয়ে না পড়ো, কারণ এটার স্টোরিটা মাঝে মাঝে ফ্ল্যাশব্যাকে যাচ্ছে, বুঝতে পারছো? রেভারেন্সিয়ালি মানে শ্রদ্ধা ভক্তি এরকম কিছু, তাই তো? দেখো, অ্যাক্টিং উইথ ডিপ সলেম রেসপেক্ট অ্যাডমারেশন আর অফেন ইন কোয়াইট ডিভোশনাল অ্যান্ড ওয়ার্শিপিং ম্যান। মানে এমনভাবে তাকাচ্ছে যেন রাজুকে সে সাধু মনে করতেছে, বুঝতে পারছো? তাহলে একটা লোক এসে তার দিকে এক দৃষ্টে তাকিয়ে দাঁড়িয়ে আছে। রাজু ফেল্ট অ্যামিউজড অ্যান্ড এম্বারেসড। রাজুর মানে ভালো লাগলো, আবার কিছু লজ্জাবোধও হচ্ছে যে লোকটা এরকম করে দাঁড়িয়ে আছে কেন আমার 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 দিকে চেয়ে। তখন রাজু বলে সিট ডাউন ইফ ইউ লাইক, বলছে বসতে চাইলে বসেন। রাজু সেইড। স্যার স্ক্রিনটা একদম মানে কালো হয়ে আছে, কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা, এটা কি আমার সমস্যা? বাকিদের কি অবস্থা? দেখা না স্যার, যাচ্ছে। দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে তোমার নেটের সমস্যা। যদি আমার এখানে হতো তাহলে সবার সমস্যা হতো, ঠিক আছে? তোমার হয়তো নেটে ওখানে দুর্বল, তাই হয়তো তুমি দেখতে পাচ্ছ না, ঠিক আছে?
আচ্ছা, তারপর কি বলছে? সিট ডাউন ইফ ইউ লাইক, রাজু সেইড, টু ব্রেক দ্য স্পেল। স্পেল মানে ওই যে মনোমুগ্ধকর অবস্থায় তার দিকে তাকিয়েছিল এক দৃষ্টে, সেই স্পেলটা ভাঙার জন্য বলল আপনি বসেন, বসতে চাইলে বসেন। দ্য আদার অ্যাকসেপ্টেড দ্য সাজেশন উইথ আ গ্রেটফুল নোড। গ্রেটফুল নোড মানে খুব কৃতজ্ঞতার সহিত মাথা ঝাঁকিয়ে সে তার কথাটা গ্রহণ করলো, মানে বসে পড়লো। অ্যান্ড ওয়েন ডাউন দ্য রিভার স্টেপস টু ওয়াশ হিজ ফিট অ্যান্ড ফেস। তাহলে সে প্রথমে লোকটা কোথায় গেল? নদীর যে স্টেপ আছে, হ্যাঁ, রিভার স্টেপ, মানে দেখবা যে পুকুরে বা নদীতে অনেক সময় আগে মানুষ যখন গোসল করতো তখন এক ধরনের ইয়া থাকতো না, সিমেন্ট দিয়ে সিঁড়ি করা থাকতো না, সিঁড়িঘাট বলা হতো, বলো। জি স্যার। হুম। জি স্যার। তো সেখানে সে জি, স্যার। সিঁড়ি দিয়ে নেমে তার হাত মুখ ধোয়ার জন্য গেল, অ্যান্ড কেম আপ ওয়াইপিং হিম ড্রাই উইথ দ্য এন্ড অফ আ চেকারিয়ার্ড ইয়েলো টাউল। হ্যাঁ, চেকার্ড ইয়েলো টাউল। চেকার্ড কেমন? চেক টাইপের। চেক টাইপের, তাই তো? তৎকালীন তো এরকমই ছিল। স্যার গামছা। হ্যাঁ, গামছা, বিভিন্ন ডোরা ডোরা কাটা কাটা দাগ, ঠিক আছে তো? হ্যাঁ, বিভিন্ন কালারের থাকে, এই যে এরকম, হ্যাঁ, এই যে এই জাতীয়, হ্যাঁ, এই জাতীয়। তো ইয়োলো টাউল অন হিজ শোল্ডার, তাহলে শোল্ডারে ছিল, সেটা দিয়ে নিজেকে হাত মুখ মুছতে মুছতে উঠে আসলো। অ্যান্ড টুক হিজ সিট 2 steps বিলো দ্য গ্রানাইট স্ল্যাব অন হুইচ রাজু ওয়াজ সিটিং ক্রস লেগড, হ্যাঁ, অ্যাজ ইফ ইট ওয়ার এ থ্রোন বিসাইড অ্যান অ্যানশিয়েন্ট শ্রাইন। দেখো, তাহলে বিসাইড অ্যান অ্যানশিয়েন্ট শ্রাইন। শ্রাইন কি বুঝো তো? হোয়াট ইজ শ্রাইন? উজ্জ্বল। না না, শাইন, এটা হচ্ছে শ্রাইন। যেমন মাজার, বুঝো? মাজার চিনো? মাজার। জি স্যার। জি স্যার। হ্যাঁ, এই যেরকম কোনো কবর বা মৃত ব্যক্তির, হ্যাঁ, গরু, মানে ইয়া এরকম আর কি, শ্রাইন, হ্যাঁ, যেটাকে আমরা বলে থাকি মাজার জাতীয়, হ্যাঁ, এরকম হয়তো নদীর পাশে একটা শ্রাইন আছে, ঠিক আছে তো, যেখানে নদী আছে তার পাশে, সেইখানে রাজু আসন গেড়ে বসে আছে। মনে হচ্ছে জানো কি, সে জানো কি ওখানকার কেমন হয়ে বসে আছে? রাজার মতো, নাকি? ইট ওয়ার এ থ্রোন বিসাইড অ্যান অ্যানশিয়েন্ট শ্রাইন। তাহলে প্রাচীন একটা মন্দির, ইয়া মাজারের পাশে এমনভাবে সে ক্রস লেগড অবস্থায় বসে আছে যেন সে সিংহাসনে বসে আছে। আর সে যেখানে বসে আছে তার থেকে আরও 2 ফিট, মানে 2 স্টেপ বিলোতে ওই যে লোকটার কথা বলা হলো, সেই লোকটা বসে আছে। মানে তার নিচে বসলো কেন? কারণ রাজুকে সে সাধু সাধু মনে করতেছে, বুঝতে পেরেছো? এই জন্য সে তার থেকে আরও 2 স্টেপ নিচে বসলো সিঁড়ির। এবার দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রিজ ক্যানোপিং দ্য রিভার কোর্স। দেখো, তাহলে যে দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রিজ মানে কি? গাছের ডালগুলো, ক্যানোপিং দ্য রিভার কোর্স, ঠিক আছে তো? মানে কি ক্যানোপিং মানে বুঝো তো? মনে করো পুকুরের বা নদীর পাশে অনেক বড় বড় গাছ আছে, তাহলে সেই গাছগুলো নদীকে বা ইয়াকে কি করবে? ঢেকে দিবে না? অনেকটা ওই যে যেমন বিভিন্ন তাঁবু টাবু করলে কি করি আমরা, উপরে কাপড়ের ইয়া টাঙাই না? বিশেষ করে যখন পিকনিক টিকনিকে যাও বা বিয়ের যখন প্রোগ্রাম হয় তখন ইয়া করা হয় না, ওই যে খাবারের জন্য একটা জায়গাকে উপরে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়, শামিয়ানা না কি বলে এগুলোকে? সামিয়ানা। হ্যাঁ, শামিয়ানা বলে এগুলোকে, ঠিক আছে তো? তো ওইরকম আর কি, গাছেই যেন নদীর যে মানে প্রবাহমান যে অবস্থা সেটাকে ক্যানোপি করে দিয়েছে। ক্যানোপি মানে ঢেকে দেওয়া, হ্যাঁ। অ্যান্ড রাসেলড অ্যান্ড ট্রিম্বলড উইথ এজিটেশন অফ দ্য বার্ড অ্যান্ড মাঙ্কি সেটলিং ডাউন ফর দ্য নাইট। এবং রাসেল অ্যান্ড ট্রেম্বল উইথ দ্য এজিটেশন অফ দ্য বার্ড, এবং সেই গাছের ডালগুলো পাতাগুলো কি হচ্ছে, মানে খসখসানি সাউন্ড হচ্ছে বা হচ্ছে কাঁপতেছে, হ্যাঁ, নড়তেছে। কিসের জন্য? কারণ ওই গাছের ডালে বসে আছে কি, হ্যাঁ, পাখি এবং বানর, যারা কি করছে, রাতে থাকবে বলে তারা তাদের জায়গাকে সেট করে নিচ্ছে ওই জায়গায়। মানে গাছ, আমরা জানি যে সন্ধ্যার দিকে দেখবা যে বিশেষ করে বাঁশঝাড়গুলোতে কি করে, পাখি কিচিমিচি করে না খুব সন্ধ্যায় একসাথে মিলে? জি স্যার। রাতে যখন তারা ওই গাছে থাকার জন্য আসে তখন দেখবা যে বিশেষ করে বাঁশঝাড়গুলোতে, বিশেষ করে শালিক পাখি নাকি বা বিভিন্ন ধরনের পাখি সেই কিচিরমিচির করে। কখনো শুনছো এরকম? সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে দেখছো কখনো? জি স্যার। হ্যাঁ, শুনছি। দেখছো? জি স্যার। স্যার।
মনে জি হয় যেন স্যার। ওই রকম যখন দেখতাম অনেক। আমাদের বাড়ির পাশে একটা বাজার ছিল, বুঝতে পারছো? তা যখন দেখতাম অসংখ্য পাখি ওরকম কিচিমিচি করতেছে, তা ঢিল মারতাম, ভাবতাম যে কোনো পাখি হয়তো পড়বে। হ্যাঁ, কিন্তু দুঃখের বিষয় ওই ঢিলে একটা পাখিও কোনোদিন পড়েনি। হুম। তো তো এরকমভাবে একটা অবস্থান, রাজু যেখানে বসে আছে তার আশেপাশের বিষয়টাকে বর্ণনা করা হচ্ছে। দেখো, আপস্ট্রিম বিহাইন্ড দ্য হিলস, আর যেখানে নদী আছে নদীর পাশে, তাই তো, যে পাহাড়গুলো আছে সে পাহাড়ের বিহাইন্ড মানে কি, মানে পিছনের দিকে, দ্য সান ওয়াজ সেটিং, সূর্য ডুবে যাচ্ছে। হ্যাঁ, তাহলে পাহাড়ের নিচ দিয়ে দেখা যাচ্ছে, মানে পাহাড়ের উপর দিয়ে দেখা যাচ্ছে কি সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে। তাহলে এই বেলাটা কখন বলো তো? এই গল্পের শুরুটা কোন বেলাতে? বিকেল বেলা। হ্যাঁ, বিকেল বা সানসেট, তাই তো, ইভিনিং। সূর্য ডুবে যাওয়ার অবস্থা নাকি, গধূলি। গোধূলি সময়। হ্যাঁ, গধূলি বা টুয়াইলাইট, হ্যাঁ, এরকম একটা অবস্থা। রাজু জি ওয়েটেড স্যার। ফর দ্য আদার টু সে সামথিং, দুইজনই চুপ, রাজু অপেক্ষা করে আছে ওই লোকটা কিছু বলে কিনা। বাট হি ওয়াজ টু পোলাইট টু ওপেন আ কনভারসেশন, কিন্তু সে লোকটাও এত চুপচাপ যে সেও কোনো কথা শুরু করলো না। তখন রাজু আস্ট, হোয়ার আর ইউ ফ্রম, বলছে তুমি কোথা থেকে আসছো। ড্রেডিং লেস দ্য আদার শুড টার্ন অ্যারাউন্ড অ্যান্ড আস্ক দ্য সেম কোশ্চেন, হ্যাঁ, সে ভাবলো আমি বরং কোশ্চেনটা করে ফেলি, তা না হলে ওই লোকটাই হয়তো দেখেছে আমাকে উল্টা কোশ্চেন করতেছে যে আমি কোথা থেকে আসছি। তখন দ্য ম্যান রিপ্লাইড, আই অ্যাম ফ্রম মঙ্গল। কোত্থেকে আসছে? মঙ্গল। হ্যাঁ, মঙ্গল। হোয়ার ইজ মঙ্গল, বলছে সেটা আবার কোথায়। দ্য আদার ওয়েভড হিজ আর্ম, তখন সে হাত দিয়ে নির্দেশ করলো। দ্য আদার ওয়েভড হিজ আর্ম, ওয়েভ মানে কি হাত ইশারা করা, হ্যাঁ, ইন্ডিকেটিং আর ডিরেকশন অ্যাক্রস দ্য রিভার, হ্যাঁ, নদীর ওই পাশে হয়তো একটা গ্রাম মতো আছে সেটাকে নির্দেশ করে বললো, হ্যাঁ, বিয়ন্ড দ্য হাই স্টিপ ব্যাঙ্ক, বলছে নদীর উপরে উঁচুতে, তাই তো, যে তীর আছে ওর হয়তো ওর থেকে একটু দূরে একটা গ্রাম আছে, ঠিক আছে, তো সেটাকে হয়তো সে নির্দেশ করে দেখাতে চেষ্টা করলো। শুধু বললো নট ফার ফ্রম হেয়ার, বলছে এটা এখান থেকে বেশি দূরে না। দ্য ম্যান ভলেন্টিয়ার্ড ফার্দার ইনফরমেশন অ্যাবাউট হিমসেলফ, সে আরও বেশি নিজের সম্পর্কে আরও কিছু বললো। কী বললো? মাই ডটার লিভস নিয়ার বাই, বলছে আমার মেয়ে এই কাছাকাছি বসবাস করে। আই হ্যাড গন টু ভিজিট হার, আমি তাকে ভিজিট করার জন্য গিয়েছিলাম। আই অ্যাম নাও অন মাই ওয়ে হোম, আমি এখন ভিজিট করে তার সাথে দেখা করে আমি বাড়ি ফিরে যাচ্ছি। আই লেফট হার আফটার ফুড, ঠিক আছে, তো খাবার দাবার খেয়ে আমি তাকে রেখে আসছি, মানে মেয়ের কি বিয়ে হয়ে গেছে নাকি, হ্যাঁ, তাই সেই মেয়ের বাড়িতে সে দেখতে এসেছিল মেয়েকে। কি সবাই আছো তো লাইনে, না কি অবস্থা? জি স্যার স্যার স্যার। She, জি স্যার। she insisted that I should stay on to dinner, সে আমাকে জোরাজুরি করছিল যে আমার ডিনার পর্যন্ত থাকতে, বাট আই রিফিউজড। ইট উড হ্যাভ মিন্ট ওয়াকিং হোম অ্যাট নিয়ারলি মিড নাইট, হ্যাঁ, যদি তার কথা শুনতাম তাহলে হয়তো আমার বাড়িতে হেঁটে যেতে যেতে মধ্যরাত হয়ে যেত। আই এম নট অ্যাফ্রেড অফ এনিথিং, আমি অবশ্য রাতে হাঁটতে ভয়টাই পাই না কোনো কিছুতে, বাট হোয়াই শুড উই ওয়াক হোয়েন উই ওয়াট টু বি স্লিপিং ইন দ্য বেড, হ্যাঁ, তা রাতের বেলায় যখন আমাদের ঘুমানো কাজ তখন হুদায় আমি হাঁটতে যাবো কেন, তাই আমি আগে থেকে চলে আসছি যাতে রাতে গিয়ে অন্তত একটু ঘুমাতে পারি। কে বলছে এই কথাটা? রাজু নাকি আরেকটা লোক? ওই যে আরেকটা লোক। আরেকটা লোক। দ্য ওল্ড ম্যান, দ্য আদার পার্সন। ওকে, ইউ আর ভেরি সেন্সিবল, রাজু বলতেছে, বলছে আপনার কথা যুক্তি আছে। দে লিসেন ফর আ হোয়াইল টু দ্য চ্যাটার অফ দ্য মাঙ্কি, ওদিকে মাঙ্কিরা তো তাকে কিচিরমিচির করতেছে সেটা শুনলো। অ্যান্ড দ্য ম্যান অ্যাডেড অ্যাজ অ্যান আফটার থট, তখন পরবর্তী কথা হিসেবে বলতেছে, মাই ডটার ইজ ম্যারিড টু মাই ওন সিস্টার সান, হ্যাঁ, আমার নিজের বোনের ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হয়েছে। অ্যান্ড সো দেয়ার ইজ নো প্রবলেম, অতএব সেজন্য কোনো সমস্যা নেই। আই অফেন ভিজিট মাই সিস্টার অ্যান্ড অলসো মাই ডটার অ্যান্ড সো নো ওয়ান মাইন্ডস ইট, তাই তো আমার বোনের সাথে দেখা করি, এর সাথে সাথে আমার মেয়ের সাথে দেখা হয়ে যায়, এই জন্য কেউ কিছু মনে করে না যে এত ঘন ঘন আমি আসি কেন। বলছে হোয়াই শুড অ্যানি ওয়ান মাইন্ড ইন অ্যানি কেস ইফ ইউ ভিজিট এ ডটার, বলছে আপনি আপনার মেয়েকে ভিজিট করতে যাবেন তো অন্যরা মাইন্ড করবে কেন। তখন বলছে ইট ইজ নট কনসিডার প্রপার ফ্রম টু পে টু ম্যানি ভিজিট টু আ সান ইন ল, এক্সপ্লেইন দ্য ভিলেজার, হ্যাঁ, বলছে যে এই যে মানে জামাইয়ের বাড়িতে এত ঘন ঘন আসাটা লোকে আবার খুব ভালো বলে মনে করে না, ঠিক আছে। তখন রাজু লাইক দিস র্যাম্বলিং টক, হ্যাঁ, তার এই কথাবার্তাগুলো, র্যাম্বলিং মানে কি বলো তো, জানা আছে? না স্যার। র্যাম্বলিং, হ্যাঁ, র্যাম্বল মানে খুব বড় বড় কথা, গভীর কথাবার্তা, হ্যাঁ, দেখো, লেন্দি অ্যান্ড কনফিউজড অর ইনকনসিকুয়েন্স, মানে পুটিং আউট লং, আচ্ছা ওটা না,
এটা আমি লং কথাবার্তা, হ্যাঁ দেখো, অফ রিটেন অর স্পিচ, লেন্দি অ্যান্ড কনফিউজড, মানে কথা কি বলতে যাচ্ছে, কোথা থেকে কি আসতেছে, এই বিষয়গুলো। তা কোথায় গেলাম, বলতেছে রাজু লাইক দিস র্যাম্বল টক, হি হ্যাড বিন অল অ্যালোন ইন দিস প্লেস ফর ওভার আ ডে। তাহলে রাজু এই জায়গাতে প্রায় একদিন হয়ে গেল এখানে সে একাকী আছে। ইট ওয়াজ গুড টু হিয়ার দ্য হিউম্যান ভয়েস এগেন, হ্যাঁ, যে অন্তত মানুষের কণ্ঠস্বর শুনতে পেয়ে খুব ভালো লাগছে। আফটার দিস দ্য ভিলেজার সিম রিজিউম দ্য স্টাডি অফ হিস ফেস উইথ ইন্টেন্স রেসপেক্ট, হ্যাঁ, আবারও সেই লোকটা রিজিউম মানে কি শুরু করলো, আমার মুখের দিকে তাকিয়ে আমার মুখটাকে আবার স্টাডি করা শুরু করলো। And Raju stroked his chin thoughtfully to make sure that an apostolic beard had not suddenly grown there, হ্যাঁ, মানে রাজু তখন করলো কি, স্ট্রোক হিজ চিন থটফুলি, চিন মানে বুঝো তো থুতনি, তাহলে থুতনিটা টোকা দিল আর কি, হ্যাঁ, স্ট্রোক করা মানে কি টোকা দেওয়া, থটফুলি, টু মেক শিওর মানে এটা বোঝানোর জন্য যে অ্যান অ্যাপোস্টোলিক বিয়ার্ড হ্যাড নট সাডেনলি গ্রোন দেয়ার। অ্যাপোস্টোলিক মানে বুঝো তো, দেখি অ্যাপোস্টোলিক মানে যারা ওই যে ইয়াটিয়া হয়, মানে ধর্ম প্রচারক টুচারক হয়, সাধু সাধ্বী হয়, তাদের এক ধরনের দাড়ি থাকে, বুঝতে পারছো, তাদেরকে অ্যাপোস্টোলিক বিয়ার্ড বলা হয়। দেখো এই যে পাদ্রী বা পুরোহিতরা যে দাড়ি রাখে না, এই যে দাড়ি, এই দাড়ি, মানে সে বোঝাতে যাচ্ছে যে সে সে তাহলে কোথায় আছে জানো, একটা কিসের পাশে আছে, শ্রাইনের পাশে আছে না, একটা শ্রাইন। আচ্ছা, কেউ কি তোমরা ইয়া পড়েছিলা, ইয়া গল্পটা পড়েছো, লাল সালু? হুম, জি স্যার। হ্যাঁ, তো লাল সালু ওই যখন যেমন একটা মাজারের কথা বলা আছে না, ওইরকম একটা মাজারের মতো এটাও একটা শ্রাইন। ওখানে মসজিদ, তাই তো, নায়ককে ওখানকার মসজিদ না, মজিদ। হ্যাঁ, জি স্যার। মসজিদ যেমন একটা পুরনো কবরকে সুন্দর করে সাজিয়ে সুজিয়ে লোকজনকে বুঝিয়ে বুঝিয়ে সেটা মাজার বানালো, যাতে তাদের কাছ থেকে টাকা তোলা যায়, হ্যাঁ। তো এখানেও যদিও রাজু হয়তো বা ওইরকম কিছু ধান্দা করছে না, তবে একটা পুরনো শ্রাইনের পাশে বসে সে এমনভাবে আছে, আরেকজন লোক তাকে সাধু মনে করতেছে, যে কোনো সাধু টাধু ক্ষমতাবান ব্যক্তি হবে। তো সেই সুযোগে সেও কাজে লাগায়ে সে নিজেকেও একটু দেখাতে যাচ্ছে যে আমি একজন সাধু, যদিও আমার দাড়িটা এখনও ওঠেনি, এটা বোঝাচ্ছে, হ্যাঁ। দ্যাট অ্যাপোস্টোলিক বিয়ার্ড হ্যাড নট সাডেনলি গ্রোন দেয়ার, হ্যাঁ, যে এখনও থুতনিতে ওই সেই ধার্মিক, তাই তো, ধর্মগুরুদের মতো দাড়ি এখনও জন্মায়নি। তো যাক, ইট ওয়াজ স্টিল স্মুথ, কারণ এখনও গালটা স্মুথ হয়ে আছে, কারণ রাজুর বয়স তো কম, এই অবস্থার দাড়ি কি করে ওঠে। হি হ্যাড হ্যাড হিজ লাস্ট শেভ অনলি 2 days বিফোর, হচ্ছে 2 দিন আগেই তার লাস্ট শেভ সে করেছে। অ্যান্ড পেড ইট, দেখো, উইথ দ্য হার্ড আর্ন কয়েন অফ হিজ জেল লাইফ, তার মানে জেলে সে কিছু ইনকাম করেছিল, বুঝতে পারছো। হার্ড আর্ন মানে কি, খুব কঠোর পরিশ্রম করে জেলে কিছু টাকা কয়েন ইনকাম করেছিল, তাই তো, সেখান থেকে কিছু কয়েন দিয়ে সে তার দাড়িটা সেভ করিয়েছিল। তার মানে রাজু কোথা থেকে আসলো রিসেন্টলি, বলো? জেলে ছিল, হ্যাঁ, জেলে ছিল। এটা ছিল স্যার। রাজু ছিল জেলে, জেল থেকে এসে সেইখানে একটু বসেছে। আচ্ছা, একটু আমাকে সময় দাও, 1 মিনিট, হ্যাঁ। সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমাদের হিরোর নাম কি? রাজু। রাজু রাজু। সে কোথায় ছিল এতদিন? জেলে জেলে ছিল। জেলে ছিল। আচ্ছা, জেলে ছিল, ভালো কথা। আচ্ছা, লোকাশিয়াস অ্যাজ ইউজুয়াল, দেখো কিছু ওয়ার্ড আছে যেগুলো আসলে একটু ভাবতে হবে, মিনিংগুলো জানা দরকার। দেখো, LOQUA, লোকাশিয়াস, লোকাশিয়াস, এরকম হবে। দেখো, লোকাশিয়াস মানে টেন্ডিং টু টক আ গ্রেট ডিল, মানে টকেটিভ। তো লোকাশিয়াস মানে হচ্ছে টকেটিভ। টকেটিভ মানেটা কি,
বাচাল। 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 দেখো হ্যাঁ, টকেটিভ আর লোকশাস, ওভার টকেটিভ, গেরুলাস, ভলুবল ইত্যাদি মিনস দ্য পার্সন লাইক who likes talking so much. The loquacious as usual, and with the sharp blade scraping the soap, the barber had asked. হ্যাঁ, মানে কি, যে বারবার মানে বুঝো তো? হুম, মুচি। হ্যাঁ না, কোবলার মানে মুচি, বারবার মানে হচ্ছে নাপিত। নাপিত। হুম, ও আচ্ছা যে আচ্ছা, চুল হ্যাঁ। কাটে বা সেভ করে। তাই বলছে কি, লোকাশাস অ্যাজ ইউজুয়াল, নাপিতেরা প্রধানত একটু বাচালই হয়। তা যেহেতু লোকটা বাচাল, যে তার দাড়িটা কেটে দিয়েছিল, উইথ দ্য শার্প ব্লেড স্ক্র্যাপিং দ্য সোপ। সে যখন মানে কি, তখন তো এখনকার মতো এরকম ছিল না, সেভিং ক্রিম টিম ছিল না, জেল টেল ছিল না, তখন সাবান ঘষতো আগে, বুঝতে পারছো, গালে সাবান দিয়ে নিয়ে তারপরে করতে কি, সেই ওটাকে বলা হতো, ভুলে গেলাম, যেটা দিয়ে আগে দাড়ি কাটতো, কি খুর বলা হতো, বুঝতে পারছো, খুর বুঝো? হুম, জি স্যার। হ্যাঁ, সেই খুর দিয়ে কি করতো, ওই সাবানের ভিতরে স্ক্র্যাপ করা, মানে টেনে নিয়ে যাওয়া, মানে দাড়ি কাটা। এই কাটতে কাটতে লোকটা বলেছিল, বলছে কামিং আউট আই সাপোজ, ও বের হয়ে আসলেন না? বলে আমার মনে হচ্ছে আপনি বের হয়ে আসলেন, না কোথা থেকে বের হয়ে আসলেন, এই কথাটা মানে বারবার রাজুকে জিজ্ঞাসা করেছে, কামিং আউট মানে কি, বেরিয়ে আসলেন মানে কি? জেল থেকে। হ্যাঁ, জেল থেকে। জেল থেকে বেরিয়ে আসলেন তাহলে এরকম কিছু? হ্যাঁ, এই কথাটা কি এখন রাজু কি বলতেছে আসলে, এখন ঘটছে না আগে ঘটে গেছে, সেটা রাজু মনে করতেছে? আগে ঘটে গেছে, আগে হ্যাঁ, ঘটে সেটা গেছে। মনে রাজু তো এখন করছে। বসে আছে এক জায়গায়, সেখান থেকে সে জেল থেকে বেরিয়ে যখন এসেছিল তখন কি ঘটেছিল সেটা সে মনে মনে করতেছে। দেখো, তখন রাজু কি করেছিল, রাজু রোল্ড হিজ আইজ অ্যান্ড রিমেইন্ড সাইলেন্ট। হ্যাঁ, যে বারবার তো বুঝে ফেলেছে যে সে জেলখানা থেকে বার হলো। হি ফেল্ট ইরিটেটেড অ্যাট দ্য কোশ্চেন, এই কথা শুনে সে খুব রেগে গিয়েছিল, বাট ডিড নট লাইক টু শো ইট উইথ দ্য ফেলো হোল্ডিং দ্য নাইফ। হ্যাঁ, যেহেতু তার হাতে একটা চাকু আছে, এই অবস্থায় তাই তো বিরক্তি বোধ করলেও তাকে কিছু বলা ঠিক হবে না নাকি, যদি আবার চাকু দিয়ে কাটে কুটে দেয়। তাই বলছে জাস্ট কামিং আউট, রিপিটেড দ্য বারবার অফ, বলছে কি শুধু কি বেরিয়ে আসলেন, মানে এরকম, মানে বারবারটা এখনো প্রশ্ন করে যাচ্ছে তাকে। হ্যাঁ, স্যার ফেলো মানে কি? ফেলো মানে তার দ্বিতীয় জন, মানে তার ওইখানে আর কয়জন আছে, মানে গল্প মতে আমরা, তিনজন এখন। কোথায় তিনজন? তিন দুইজন তো, নাপিত আর ওই রাজু। রাজু। হ্যাঁ, নাপিত আর রাজু দুইজন আছে। হ্যাঁ, আর ওল্ড ম্যানটা এটা তো আগের ঘটনা, সে তো মনে করছে, তাই না, সেই সময় অতীতের ঘটনা, অতীতের সময় রাজু আর বারবারে ছিল। আর এখন, দুইজন। আর এখন কয়জন আছে? সাথে এখন কয়জন আছে? এখনো তো দুজনই হ্যাঁ, আছে। হ্যাঁ, এখনো এখন ওই দুইজন, লোকটা আর রাজু। রাজু আছে। তা তো ওর সাথে বসে থাকে, গল্প করতে করতে রাজু অতীতের কথা মনে পড়ছে, তার সে দাড়ির কথাটা। হ্যাঁ, দেখো রাজু জেলখানায় থেকে বেরিয়ে এসে সে বসেছিল কোথায়, একটা শ্রাইনের পাশে, পুকুরে নদীর পাশে একটা শ্রাইন আছে, তার পাশে সে বসেছিল। তাতেই ওই লোকটা মনে করছে এ মনে হয় সাধু টাধু হবে নাকি। হ্যাঁ, জি। মানে রাজুকে সে সাধু মনে করে ফেলছে, রাজুও ভাবছে একটা সুযোগ একটা পাইছি, হ্যাঁ এটাকে সাধু বাবা বলেই মনে করি। এই জন্য সে যেহেতু তার শেভ করে আসছে, এখন দাড়ি দুড়ি তো নাই, তাহলে সাধু তো হওয়া যাচ্ছে না নাকি। তাই বলতেছে, তাই মনে মনে একটু সান্ত্বনা দিতে যাচ্ছে যে দাড়ি এখন ওঠেনি। এরকম আর কি। তাই রাজু আবার মনে মনে ভাবতেছে, হায় রে, আমি তো 2 দিন আগে সেভ করে আসলাম জেল থেকে বের হয়ে, আর এই জেল থেকে বের হয়ে সেভ করতে গিয়ে দোকানদারের সাথে যা কথা হয়েছে সেই কথাগুলো আমাদের কাছে আবার বলছে, বুঝতে পারছো? ওই জন্য জি বললাম স্যার, যে জি গল্পটা স্যার। পড়তে গিয়ে কিন্তু খুব ঠান্ডা মাথায় পড়তে হবে, ঘটনাগুলো কিন্তু একবার লাফালাফি করতেছে, এখান থেকে ওখানে চলে যাবে, ওখান থেকে এখানে চলে আসবে, এই জন্য একটু শান্ত মাথায় পড়তে হবে, এক একটা চ্যাপ্টার এক একবারে ঘটনা আসবে। ওকে, তার বলছে জি স্যার, সেটা হ্যাঁ বলো। বলতেছিলাম। প্রেজেন্ট আছে, মানে প্রেজেন্টে দুইজন আছে, কিন্তু ফার্স্টে এখন ঘটনা চলতেছে অতীত নিয়ে, অতীত ফার্স্টে নিয়ে, দুইজন। হ্যাঁ অতীত নিয়ে। হ্যাঁ, মানে কখন কোন অতীতে যাবে কোন বর্তমানে আসবে সেটা দেখবা যে একটু মানে শান্তভাবে না পড়লে বুঝে উঠতে পারবো না, একটু এলোমেলো হয়ে যেতে পারে। আচ্ছা দেখো, রাজু ফেল্ট ইট উড বি নো ইউজ বিং অ্যাংরি উইথ সাসা ম্যান। রাজু ভাবলো এইরকম বারবারের সাথে রাগারাগি করে কোনো লাভ নাই। হেয়ার হি ওয়াজ ইন দ্য প্রেসেন্স অফ এক্সপিরিয়েন্স। হ্যাঁ, হচ্ছে এখানে এটা তার অভিজ্ঞতার কথা, লোকটা যেহেতু যা বলছে, লোকটা তার অভিজ্ঞতা দিয়ে বলছে নাকি। হ্যাঁ, যে এরকম লোক অনেক দেখতে দেখতে তার অভ্যাস হয়ে গেছে, যে এরকম লোকটাই মনে হয় জেলখানা থেকে বের হয়ে আসে। তো হি আস্কড হাউ ডু ইউ নো, তখন
রাজু আবার তাকে জিজ্ঞাসা, তুমি কি কেমন করে জানলা যে আমি জেলখানা থেকে বার হয়ে আসছি? তখন শেভিং ম্যান বলছে কি, আই হ্যাভ স্পেন্ড 20 ইয়ার্স সেভিং পিপল ইয়ার, হ্যাঁ, বলছে আমি এখানে 20 বছর ধরে লোকজনের সেভ করাচ্ছি। ডিডন্ট ইউ অবজার্ভ দ্যাট দিস ওয়াজ দ্য ফার্স্ট শপ অ্যাজ ইউ লেফট দ্য জেল গেট? বলছে আপনি কি খেয়াল করেননি যে আপনি জেল গেট থেকে বার হয়ে আসলে এটা হচ্ছে প্রথম শপ? ইফ দ্য ট্রিক ইজ টু হ্যাভ ইউর বিজনেস ইন দ্য রাইট প্লেস, বুঝছে, বলছে হাফ দ্য ট্রিক ইজ টু হ্যাভ ইউর বিজনেস ইন দ্য রাইট প্লেস। বুঝতে পারছো? বলছে বিজনেসে ভালো করার একটা বড় বুদ্ধি হলো রাইট প্লেসে তুমি যদি বিজনেসটা দাঁড় করাতে পারো। তাও লোকজন জেলখানা থেকে বের হয়ে এসেই তার প্রথম কাজ কোনটা হয় বলো? দাড়ি তারপর চুল হ্যাঁ, ঠিক চুল মতো দাড়ি কাটা। কাটে একটু নিজেকে ফ্রেশ করে নেওয়া। হ্যাঁ, তাই বলছে যে এই জায়গায় আমার দোকান দেওয়ার কারণে আমি জেলে যতজন মানুষ বার হয় আমি এখানে লোকজনগুলোকে পাই। বাট দ্যাট রেজেস আদার পিপল জেলাসি, তবে ভালো জায়গায় আবার বিজনেস ছাড়লে অন্যেরা আবার ঈর্ষা করে। হি সেইড ওয়েভিং অফ অ্যান আর্মি অফ জেলাসি বারবার, হ্যাঁ, জেলাস বারবার, বলছে অনেক জেলাস বারবারের, হ্যাঁ, কথাবার্তা বলে সেই কথা বললো যে বিজনেসে ভালো করার হাফ ট্রিক হলো একটা রাইট প্লেসে বিজনেসটা বসানো। তবে রাইট প্লেসে বসালেও লোকজন আবার ইচ্ছা টিচ্ছা করে। এই কথা বলছে কে? বারবারটা, নাকি? মানে বারবারের সাথে কি কথা হচ্ছে সে এখন ফ্ল্যাশব্যাকে গিয়ে বলতেছে। তখন রাজু বলতেছে, ডোন্ট ইউ অ্যাটেন্ড টু দ্য ইনমেটস? বলছে তোমার যে ইনমেটস, তোমার মানে তার সাথে যারা আরও অন্যরা কাজ করে তারা এখন আসেনি? বলছে নট আনটিল দে কাম আউট, ইট ইজ মাই ব্রাদার সান হু ইজ অন ডিউটি দেয়ার। ঠিক আছে, আই ডোন্ট ওয়ান্ট টু কম্পিট উইথ হিম অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু এন্টার দ্য জেল গেটস এভরি ডে। ঠিক আছে, তাই বলছে যে আমি ওই মানে তারা যায় জেলের ভিতরেও যায় চুল দাড়ি কাটার জন্য, এরকম আর কি। বাট ইট ইজ মাই ব্রাদার সান হু ইজ অন ডিউটি দেয়ার, এখন আমার ভাইয়ের ছেলে, ভাইয়ের ছেলে মানে কি? ভাতিজা, নাকি? হ্যাঁ, আচ্ছা, আমার এখন ভাতিজা ওখানে আর ডিউটিতে আছে। আই ডোন্ট ওয়ান্ট টু কম্পিট উইথ হিম, আমি চাই না তার সাথে প্রতিযোগিতায় কাজ করতে, প্রতিযোগী হতে। আই ডোন্ট ওয়ান্ট টু এন্টার দ্য জেল গেটস এভরিডে, আর আমিও ওই প্রতিদিন ওই জেল গেটে ঢুকতে আমার ভালো লাগে না। তখন রাজু বলতেছে নট আ ব্যাড প্লেস, জায়গা তো খারাপ না। রাজু সেইড থ্রু দ্য সোপ, হ্যাঁ, ওই যে মুখে সব সোপ লাগানো ছিল সেভ করার জন্য, ওই অবস্থায় সে বলছে গো ব্যাক দেন, তাহলে আপনি আবার যান, সেইড দ্য বারবার, তাহলে আবার জেলে যান, সমস্যা কি? অ্যান্ড আস্কড হোয়াট ওয়াজ ইট, হোয়াট ডিড দ্য পুলিশ সে, হ্যাঁ, এটা কেমন ছিল বলেন। তখন মানে বলছে তাহলে আপনি যান, এই কথা বলে সে আর মানে জিজ্ঞাসা করলো হোয়াট ওয়াজ ইট, কোন জিনিসটা আপনার ভালো লাগলো? হোয়াট ডিড দ্য পুলিশ সে, হ্যাঁ, পুলিশটা কেমন আচরণ করেছে আপনার সাথে? তখন রাজু স্ন্যাপড, রাজু, হ্যাঁ, মানে কথার থেকে কথা কেড়ে নিয়ে বললো ডোন্ট টক অফ ইট, এটা নিয়ে আর কথা বলো না তো। অ্যান্ড ট্রাই টু মেনটেন আ সাইলেন্ট ফরবিডেন সাইলেন্স ফর দ্য রেস্ট অফ দ্য শেপ। সাইলেন্ট মানে বুঝো তো গোমরা মুখ, ফরবিডেন মানে কি? চুপচাপ থাকা, হ্যাঁ, সাইলেন্স, ফরবিডেন সাইলেন্স মানে এই অবস্থায় দেখলো যে লোকটা একটু বেশি কথা বলে ফেলতেছে, তখন রাজু তাকে চুপ করা দিয়ে বললো চুপ থাকো তো, ঠিক আছে তো, দিয়ে এইভাবে সেভটা হয়ে গেল। বাট দ্য বারবার ওয়াজ নট টু বি কাউড সো ইজিলি, কিন্তু বারবারকে তো সহজে বশ বাঁধানো গেল না। হিজ লাইফ লং কন্ট্যাক্ট উইথ টাফ মেন হ্যাড হার্ডেন্ড হিম, হ্যাঁ, দেখো এই আমাদের মতো জেলখানায় থাকা আসামিদের সাথে তার কন্ট্যাক্ট হতে হতে সে বেটা নিজেই হার্ডেন হয়ে গেছে। হি সেইড 18 months or 24, হ্যাঁ, কয় মাস ছিলেন আপনি? 18 মাস না 24 মাস? বলছে আই ক্যান বিট ইট ওয়ান অর দ্য আদার, বলছে এই দুটার মধ্যে কোনো একটা হবে আপনার, ঠিক আছে তো, আপনার জন্য দুই একটা হবে, মানে এর ভিতরে যে কোনো একটার আসামি, মানে একটা জেল আপনি খেটেছেন। তখন রাজু ফেল্ট অ্যাডমিরেশন ফর দ্য ম্যান, রাজুর তো ভালো লাগলো লোকটার প্রতি। দেখো রাজু, দেখো আমরা কোথায় ছিলাম আর কোথায় চলে আসছি, বুঝতে পারছো? জি স্যার। আমরা ছিলাম কোথায়? নদীর পাড়ে। আর এখন কোথায় আছি গল্পে? হ্যাঁ, ফ্ল্যাশব্যাকে জেলখানার সামনে। রাজু কিন্তু এই ফ্ল্যাশব্যাকটা করছে কোথায় বসে বসে? ওই সে শ্রাইনের পাশে বসে, নাকি? স্যার। তখন রাজুর খুব ভালো লাগলো তার কথা, বলছে হি ওয়াজ এ মাস্টার, হ্যাঁ, সে তো দেখছি মাস্টার হয়ে গেছে, দক্ষ খুব। ইট ওয়াজ নো ইউজ লুজিং ওয়ান্স টেম্পার, এভাবে কথা বলে তার মেজাজ খারাপ করা ঠিক হবে না। তাই বলছে ইউ আর সো ওয়াইজ অ্যান্ড নোয়িং, হ্যাঁ, তুমি তো খুব জ্ঞানী দেখতেছি, তুমি তো অনেক জানো। হোয়াই ডু ইউ আস্ক কোশ্চেন, তা তুমি কেন কোশ্চেন করছিলে আমাকে? তখন বারবার ওয়াজ প্লিজড উইথ দ্য কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট প্রশংসা, এই প্রশংসা শুনে তার ভালোই লাগলো বারবারের, হ্যাঁ। হিজ ফিঙ্গার পজড ইন দেয়ার অপারেশন, হয়তো তার আঙুল দিয়ে যখন সে ইয়াগুলো ধরে সেভ করছিল তো কিছুক্ষণ সে থামালো, পজ মানে কি থামানো। হি বেন্ট রাউন্ড টু ফেস রাজু, তারপরে সে ঘুরে এসে রাজুর সামনাসামনি দাঁড়ালো। অ্যান্ড সে জাস্ট টু গেট ইট আউট অফ ইউ, দ্যাট ইজ অল, বলছে শুধু আপনার কাছ থেকে শোনার জন্যই আমি কোশ্চেন করেছি, তাছাড়া কিছু না। ইট ইজ রিটেন অন ইউর ফেস দ্যাট ইউ আর আ 2 year short, হ্যাঁ, হুইচ মিনস ইউ আর নট আ মার্ডারার। দেখো, হ্যাঁ,
বলছে আপনার ফেস দেখে বুঝতে পারছি আপনি হয়তোবা হ্যাঁ কত বছর জেল খাটছে গেল 2 বছর 2 বছর 24, হুইচ মিনস ইউ আর নট আ মার্ডারার। তাতে মনে হচ্ছে আপনি একজন কি মার্ডারার না, আপনি অবশ্য খুনি টুনি না। তো রাজু বলছে হাউ ক্যান ইউ টেল, এটা তুমি আবার কীভাবে বলতে পারলা? বলছে ইউ উড লুক ডিফারেন্ট ইফ ইউ হ্যাড বিন ইন, দেখো, ফর 7 ইয়ার্স। হ্যাঁ, বলছে আপনি যদি 7 বছর থাকেন তাহলে আপনাকে দেখতে অন্যরকম লাগতো। হুইচ ইজ হোয়াট ওয়ান গেটস ফর মার্ডার অনলি হাফ প্রুভড। হ্যাঁ, কারো মার্ডার যদি হাফ প্রুভড হয় তাহলে তাকে কত বছর জেল দেওয়া হয়? 7 বছর 7 বছর। 7 বছর। তা বলছে 7 হোয়াট বছর। এলস হ্যাভ আই নট ডান, তাই তো আমি যদি না করি তাহলে কি হবে? বলছে হোয়াট এলস হ্যাভ আই, দেখো নট ডান, দেখো বলছে হুইচ ইজ ওয়ান গেটস ফর মার্ডার। তা আমি যদি মার্ডার না করি তাহলে কেমন হবে? বলছে ইউ হ্যাভ নট চিটেড ইন অ্যানি বিগ ওয়ে। বলতেছে আপনি হয়তো মার্ডার টার্ডার করেননি, তবে চিটিং করেছেন, তবে চিটিংটাও বেশি বড় না, বাট পারহ্যাপস অনলি আ স্মল অ্যান্ড পেটি মেনার। হ্যাঁ, আপনার চিটিংটা হয়তো খুব কম হয়েছে, হ্যাঁ, তুচ্ছ চিটিং করেছেন, এই জন্য আপনার জেলটা বেশি দিন হয়নি, 24 ইয়ার্স অথবা 2 বছর নাকি, এই সরি 20 বলছি, 24 কি যেন আছে উইকস, 2 বছর বা 18 মাস 18 মাস, 24 মাস, হ্যাঁ 24 মান্থস, এইটা তার মানে 2 বছর। তাই বলছে গো অন, হোয়াট নেক্সট, তারপরে কি বলছে আর কি কি করিনি আমি? বলছে ইউ হ্যাভ নট অ্যাবডাক্টেড অর রেপড এনিওয়ান অর সেট ফায়ার টু হাউস, তুমি আপনি কারো বাড়ির উপরে আগুন ধরাননি বা কাউকে রেপও করেননি বা কাউকে অপহরণও করেননি। এই জন্য বলছে আর কি হোয়াই ডোন্ট ইউ সে এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ সেন্ট জেল ফর 2 ইয়ার্স। বলছে তুমি একটু ক্লিয়ার করে বলো তো আমাকে কেন 2 বছরে জেল দেওয়া হলো? আই উইল গো ইউ 4 আনাস ফর আ গেস। বলছে অনুমান যদি ঠিক হয় তোমাকে 4 আনা দেবো। আনা মানে কি? টাকা কি? পয়সা, তাই তো? হ্যাঁ, এক এক তৎকালীন পয়সা। সময় ইউজ হতো, 4 আনা তোমাকে দেবো। বলছে নো টাইম নিউ ফর আ গেম। বলছে না, বলছে আপনার সাথে গেম খেলার মতো টাইম আমার নেই। সেট দ্য ভার্ব অ্যান্ড ওয়েন্ট অন। হোয়াট ডু ইউ ডু নেক্সট, এরপর কি করবেন বলে মনে হচ্ছে? যে জেলখানা থেকে তো বার হলেন, এরপর কোথায় কী করবেন? বলছে আই ডোন্ট নো, মাস্ট গো সামহোয়ার আই সাপোজ, কোথাও না কোথাও যেতে তো হবে, সেইড রাজু থটফুলি। বলছে ইন কেস ইউ লাইক টু গো ব্যাক টু ইয়ার ওল্ড কোম্পানি, যদি আপনাকে আবার সে আপনার পুরনো সঙ্গতের সাথে যেতে হয়, হোয়াই ডোন্ট ইউ পুট ইউর হ্যান্ড ইন সামওয়ানস পকেট অ্যাট দ্য মার্কেট। তাহলে আপনি মানে এখানে ওল্ড কোম্পানি বুঝতে পারছো তো? ইন কেস ইউ লাইক টু গো ব্যাক ইন ইউর ওল্ড কোম্পানি, যদি আপনি জেলে ফেরত যেতে, এখানে ওল্ড কোম্পানি মানে হচ্ছে জেলের। বলতে মনে করেন আপনি যদি জেলে ফিরে যেতে চান তাহলে কি করতে হবে? জাস্ট আপনি করবেন কি, কারো পকেটে হাত দিয়ে, মানে মার্কেটে হোক বা আপনি কোথাও যাচ্ছেন, জাস্ট একটু পকেটে হাত দিয়ে দিবেন, বুঝতে পারছো? হচ্ছে ওয়াক থ্রু অ্যান ওপেন ডোর অর পিক আউট সাম ট্র্যাশ অ্যান্ড লেট দ্য পিপল হাউল ফর দ্য পুলিশ। হ্যাঁ, মানে কি কারো পকেটে প্রথমে হাত দিবেন, হাত দেওয়ার পর ওই কিছু ট্র্যাশ নিয়ে ওই লোকটার মুখে ফেলবেন, যাতে ওই লোকটা কী করতে পারে, পুলিশ ডাকার জন্য চিৎকার করে। আর যখন পুলিশ আসবে তখন কি করবে? দে উইল সি ইউ ব্যাক হোয়ার ইউ ওয়ান্ট টু বি। হ্যাঁ, অতএব আপনাকে ধরে আবার করবে কি, আবার জেলখানায় নিয়ে আবার যাবে। জেলে পুরে দিবে। বলছে জেলখানায় যাওয়ার একটা উপায়, হ্যাঁ, আপনি খানা থেকে বার হবেন, বার হয়ে রাস্তায় কারো পকেট মেরে দিবেন, দেখবেন আপনি আবার জেলে চলে আসছেন। খুব ইজি পন্থা, ঠিক আছে? তখন রাজু বলছে নট আ ব্যাড প্লেস, জায়গাটা কিন্তু ভালো না, এই খারাপ না অতটা। স্লাইটলি নোডিং ইন দ্য ডিরেকশন অফ দ্য জেল ওয়াল। হ্যাঁ, জেল ওয়ালের পাশে তাকিয়ে দিকে তাকিয়ে একটু মাথা ঝাঁকিয়ে বলতেছে জায়গাটা খারাপ না। ফ্রেন্ডলি পিপল দেয়ার, হ্যাঁ, কত বন্ধুত্বপূর্ণ মানুষ সেখানে আছে। বাট আই হেট টু বি অ্যাওয়াকেন্ড এভরি মর্নিং অ্যাট 5, কিন্তু এই সকালবেলায় 5টার সময় ঘুম থেকে ওঠা আমার সবচেয়ে ঘৃণ্য কাজ, মানে এটা আমার ভালো লাগে না। হ্যাঁ, এটা বাদে আমি জেলখানা সবই ভালো লাগে, বুঝতে পারছো? জেলখানা তো অনেকটা হোটেলের মতো নাকি, হ্যাঁ, হোস্টেলের মতো না? স্যার। শুধু স্যার কখনো তো যাইনি। শুধু সকাল বিকাল কি আছে না, ওই তো যাওয়া লাগবে না, কিন্তু মানুষ একসাথে থাকা সেটা বোঝাচ্ছে নাকি? জেলখানায় কি করবা? জেলখানায় গেলে তো খাবার দাবার পাবা, রান্না খাবার পাবা নাকি, কুটিরে থাকতে পারবা, কিন্তু সেগুলো কি স্বাস্থ্যকর হবে বলো? না না স্যার। স্যার, লাগে না স্যার। হ্যাঁ, তাই বলছে যে আমার জেলখানা ভালোই লাগে, শুধু সকালে 5টার সময় ঘুম থেকে উঠতে হয়, এটা বাদে। বলছে অ্যান আওয়ার অ্যাট হুইচ আ নাইট প্রোলার লাইকস টু রিটার্ন টু বেড। হ্যাঁ, বলছে আসলে আমাদের কেন যে 5টার সময় আপনাদের উঠাই, কারণ এটা এমন একটা সময় যখন নাইট প্রোলার লাইকস টু রিটার্ন হোম টু বেড। যখন নাইট প্রোলাররা আসলে কি, প্রোলার কি দেখি, নাইট প্রোলার কি,
দেখো যারা রাতে কাজ করে, রাতে মানে ওরা পাহারা দেয় ওরা হ্যাঁ কি? রাতে যারা কাজ টাজ করে বা চুরি ডাকাতি করে তাদেরকে বোঝাতে হচ্ছে। দেখো বলছে নাইট পোলার ইজ আ পার্সন অ্যানিমাল অর এন্টিটি দ্যাট মুভস স্টিলথিলি অ্যারাউন্ড অ্যাট নাইট। বিশেষ করে গোপন কাজ করে বা চুরি ডাকাতি কাজ করে যারা, হ্যাঁ টিপিক্যালি উইথ ক্রিমিনাল ইন্টেন্ট সাচ এস থেফট, ভ্যান্ডালিজম অর স্টকিং এইগুলো। হুম তো সেটা বলছে যে অ্যান আওয়ার অ্যাট হুইচ আ নাইট পোলার লাইকস টু রিটার্ন হোম টু বেড আই সাপোজ। হ্যাঁ বলছে আসলে যখন রাতে যারা ঘোরাঘুরি করে তখন হয়তো বা এই ভোর 5টার সময় তারা বাড়িতে ফিরে, আর আপনাদের কিনা ভোর 5টায় উঠাতো, তো কঠিন কাজ নাকি? সেইড দ্য বারবার উইথ হেভি ইনসুনেশন। ওয়েল দ্যাটস অল, ওকে ভালো, ইউ মে গেট আপ, আপনার হয়ে গেছে। হি সেইড পুটিং অ্যাওয়ে দ্য রেজারটা রাখতে গিয়ে, ইউ লুক লাইক আ মহারাজ নাও। হ্যাঁ আপনাকে এখন একদম পুরো মহারাজের মতো লাগছে। হ্যাঁ সার্ভিং রাজু অ্যাট আ ডিস্টেন্স ফ্রম হিজ চেয়ার, তার চেয়ার থেকে একটু দূরে গিয়ে রাজুর দিকে তাকিয়ে বলছে আপনাকে এখন পুরো মহারাজার মতো লাগছে। সেভ টেপ করা হয়ে গেছে। তাহলে এই পর্যন্ত ছিল হচ্ছে কি তার একটা স্মৃতিচারণ নাকি একটা ফ্ল্যাশব্যাক। আবার ফিরে গেল সেই নদীর পাশে, দেখো হ্যাঁ সেই যে স্যার, হ্যাঁ বলো। আমি এখনো বুঝতে পারলাম না যে 5টার সময় যে উঠাইতো, কেন উঠাইতো? কাকে? ওই যে রাজুকে। জেলখানায় তো মানুষকে 5টার সময় তো ওঠায় ঘুম থেকে, উঠায় যাদের ইয়া করে নেয়, কাজ টাজ করে নেয়, বুঝো না? ও আচ্ছা। জেলে যারা থাকে আসামি তাদের কখন ঘুম থেকে ওঠে? 10টার সময়, যে 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 মানে যে যখন উঠতে পারে এরকম। হ্যাঁ, আমি তো সেটাই মনে করি। ওরে বাবা, তাহলে তো আরামের জায়গা না? যে যখন ঘুমাতে যাবে, যে যখন ঘুম থেকে উঠবে, হ্যাঁ ওদের টাইম আছে, একদম ঘন্টা বাজবে ঘুম থেকে উঠতে হবে, উঠে মুখ মুখ টুক ধুয়ে কাজে যাইতে হবে। সশ্রম কারাদণ্ড যেখানে সেখানে কঠিন পরিশ্রম করাই নাই তো, বুঝতে পারছো? জি স্যার। এবং সেই পরিশ্রমের মাধ্যমে যে টাকা হয় সেগুলো তারা পায়, এমনকি পরিবারের জন্য পাঠাতে পারবে সে টাকা। আর যারা অন্য অপরাধী তাদেরকে পিটানো হয়, বুঝতে পারছো, 3 বেলা খাবারের মতো করে। হ্যাঁ আরামে যদি থাকবে তাহলে জেলখানায় তো সবাই যে যেত নাকি? হ্যাঁ জি স্যার। 2টা অপরাধ করতাম, করে জেলে বসে থাকতাম, আবার বের হয়ে আসতাম, আবার কিছুদিন ঘোরাঘুরি করে আবার অপরাধ করতাম, আবার জেলে গিয়ে ঢুকতাম নাকি? ভালো হতো না? স্যার এগুলো শুধু বিদেশের জেলে সম্ভব, আমাদের দেশে না। সব জেলেই সমস্যা আছে, বুঝতে পারো না? তাহলে তো সবাই জেলে যেতে যেত। সেটাই। যাই হোক। আর কেউ আটকা জীবন পছন্দ করে, তাহলে তো পাখির খাঁচার মতোই হয়ে গেল। হুম এইবার আবার সেই জায়গায় ফিরে আসলাম আমরা, আগের জায়গায়। দেখো দ্য ভিলেজার অন দ্য লোয়ার স্টেপ লুকড আপ অ্যাট হিজ ফেস উইথ ডিভোশন। এখনও সেই লোকটা, হ্যাঁ যে লোকটা 2 স্টেপ নিচে বসে আছে, এখনও সে খুব মানে কি ডিভোশন নিয়ে, মানে কি খুব আগ্রহ নিয়ে রাজুর দিকে তাকিয়ে আছে। হুইস এরকড রাজু, যাতে রাজু খুব রেগে যাচ্ছে। রাজু তো আর সাধু না নাকি, সে তো শুধু জেলখানা থেকে আসলো। দেখো গল্প কি পড়তে ভালো লাগে না তো তোমাদের, বলো তো? ভালো লাগে স্যার। ভালো লাগে তো স্যার। তাহলে পড়ো না কেন? একদিন তো শেষ হয়ে যাওয়ার কথা ছিল বইটা। হ্যাঁ এত সুন্দর গল্প। ওই যে ওয়ার্ড মিনিং গুলো বুঝে বুঝে আমরা পড়ি না এতদিন, এজন্য। তার পড়লেই তো হয়ে যেত, ডিকশনারি দিকে ঘাটলেই তো হয়ে যেত। গল্প পড়বে, এ তো আর ম্যাথ না, এ তো আর সেই কেমিস্ট্রি না, ফিজিক্স না, আরে গল্প। কিন্তু স্যার, ইংলিশ পড়ার সময় যদি ডিকশনারি দেখে হুম আমরা এগুলো পড়ি, কিন্তু পুরো মানে পুরো সেন্টেন্সটার আসলে মূল যে মিনিং, এটা মানে এখনো ঠিকঠাক বুঝতে পারি না। বুঝতে শুরু না করলে বুঝতে পারবা কেমন করে বলো? তুমি কি ড্রাইভিং শিখে তারপরে স্টিয়ারিং ধরবা, নাকি স্টিয়ারিং ধরতে ধরতে গাড়ি শেখা হয়ে যাবে, কোনটা? স্টিয়ারিং ধরতে ধরতে। এখন তুমি যদি মনে করো যে স্যার আগে ড্রাইভিংটা শিখে নিব তারপর গাড়িতে উঠবো, নাকি নাকি তুমি মনে করো সাইকেল চালানোর জন্য একটা বই কিনেছো, দিয়ে সারাদিন পড়ে ফেলো, সাইকেলের বইটা পুরো মুখস্থ হয়ে গেছে। আর আরেকজন মনে করো অলরেডি একটা সাইকেল কিনে সে বইটাই পড়েনি, সাইকেলে চড়তে শুরু করে দিয়েছে, বুঝতে পারছো? তা কে আগে সাইকেল চালানো শুরু করবে? যে চলতে শুরু করে। যে আগে বই কিনছে সে 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 না, সে তো অনেক কিছু জেনে যাবে। না স্যার, প্র্যাকটিক্যালি যে জিনিসটি করতেছে, তো সেটা আগে ধারণা থাকবে না। হ্যাঁ তা সেটা না, তা মনে করো 3 মাস হয়ে গেল, একজন 3 মাসে একটা বই পড়ে ফেলেছে, আর একজন 3 মাসে মোটামুটি সাইকেল চড়া একটু আঁকিয়ে বাঁকিয়ে হলেও শুরু করে দিয়েছে। তাহলে যে যে ব্যক্তি 3 মাস বই পড়লো সে কি 3 মাসের পরের দিনই কি
একদম সাইকেল চালাতে পারবে, না ওই যে 3 মাস যার হয়ে গেছে সাইকেল চালানো তার সে প্রথম দিনের মতো তার অবস্থা হবে? বলো। প্রথম দিনের মতোই তো হবে তার। হ্যাঁ, তাহলে তো ওরকম আর কি, পড়তে পড়তেই তো হয়ে যাবে। তুমি যদি পড়া শুরু না করো, তুমি আগে শিখে এসে পড়বা কবে? বলো, যে স্যার আমি আগে ভাষাটা শিখে নিই তারপরে পড়বো, এরকম কিছু হবে? হুম। না। পড়তে শুরু করলেই হয়তো 10 পেজ 20 পেজ পড়তে অসুবিধা লাগবে, কিন্তু দেখবে একসময় তোমার ফ্লোটা উঠে গেছে। ঠিক আছে? আমি যখন ফার্স্ট ইয়ার পড়ছিলাম তখন প্রথম যে নভেলটা ছিল সাইলাস মার্নার, আমি কিন্তু পুরোটা পড়েছিলাম, এবং পড়তে আমার সময় লেগেছিল প্রায় 2.5 মাস। বুঝতে পারছো? এত পরিমাণে আমি ডিকশনারি ঘাঁটতাম, আমি পড়বো প্রত্যেকটা পেজে পেজে নতুন আমার ডিকশনারি ঘাঁটতে হতো, প্রচুর ওয়ার্ড অজানা ছিল। কিন্তু ডিকশনারি ঘাঁটতে 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 দেখলাম যে 20-25 পেজ যখন পড়া হয়ে গেল, তখন দেখলাম যে ডিকশনারি ঘাঁটার পরিমাণটা আমার কমে গেছে। ঠিক আছে তো? কারণ কি, এই ওয়ার্ডগুলো তো রিপিট হবে, একই কথা তো বারবার আসবে, আসবে না? হ্যাঁ, কিছু কিছু নতুন কথা আসবে। প্রথম দিকে নতুন ওয়ার্ডের সংখ্যা বেশি হবে, দেখবে যে আস্তে আস্তে নতুন ওয়ার্ডের সংখ্যা কমে যাচ্ছে। এইভাবে তোমাকে শিখতে হবে, পড়তে হবে। হ্যাঁ, নিজের পড়াটা যতক্ষণ না গুছিয়ে নিবা, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো কিছু করা সম্ভব হবে না। মনে থাকবে? হুম জি জি স্যার। স্যার। হুম। সেই জন্য দয়া করে খুব ভালো, হুম, নিজের অবস্থানটা নিজে বুঝে নিয়ে খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে। তো যাই হোক, তো রাজু খুব রেগে গেল, রেগে বলছে, হোয়াই ডু ইউ লুক অ্যাট মি লাইক দ্যাট? তুমি আমার দিকে ওরকম করে তাকায় আছো কেন? এই যে এই শব্দগুলো, এই যেমন করে এই সেন্টেন্সটাকে আমি পড়ে বুঝবো না, এখানে দুটা ওয়ার্ড তোমাদের জন্য হয়তো কঠিন আছে। কোন কোন ওয়ার্ড দুটা কঠিন বলো তো? মানে অজানা, কঠিন বলবো না, অজানা। কোন দুটা ওয়ার্ড? ডিভোশন। একটা ডিভিশন। একটা হচ্ছে কি ইয়ার্ক। হ্যাঁ, ডিভোশন তো জানার কথা, ডিভোশনটা তো সহজ একটা শব্দ মনে হয়, তারপর তোমাদের অযত্ন থাকতে পারে। আর হচ্ছে কি, লাস্টে রাস্কুইলি। হ্যাঁ এটা হচ্ছে কি, ব্রাস্কলি। ব্রাস্কিউলি না, ব্রাস্কলি। উচ্চারণগুলো খেয়াল করতে হবে, বানান আর উচ্চারণ কিন্তু এক জিনিস হবে না, বুঝতে পারছো? দেখো, আচ্ছা, ব্রাস্কলি দি অ্যাডভার্বি দিই। হ্যাঁ, দেখো ব্রাস্কলি মানে কি, হঠাৎ করে বলে ফেলা। দেখো, ব্রাস্কলি মিন্স অ্যাক্টিং অর স্পিকিং ইন দ্য ব্লান্ট, অ্যাব্রাপ্ট এবং রুড অর কার্ট ম্যানার, মানে খুব রুক্ষভাবে দ্রুত বলা। ঠিক আছে তো? খুব দ্রুত বলে ফেলা, রুক্ষভাবে। হ্যাঁ, মানে রাজু রেগে গিয়ে বললো যে, ওয়াই ডু ইউ লুক অ্যাট মি লাইক দ্যাট? হ্যাঁ, হি সেড ব্রাস্কলি। এই যে দুটা ওয়ার্ড জানলা, ইয়ার মানে রেগে যাওয়া, আর ব্রাস্তি মানে কি, খুব রেগে গিয়ে বলা, মেজাজ খারাপ করে বলা। হ্যাঁ, দ্য ম্যান রিপ্লাইড, তখন লোকটা বলছে, আই ডোন্ট নো, আমি তো বলতে পারছি না আপনার দিকে কেন তাকায় আছি আমি। আই ডোন্ট মিন টু অফেন্ড ইউ স্যার, আসলে আপনাকে আমি রাগাবো বলে আমি মনে করি না। রাগ, এই দেখো অফেন্ড, এখন এই শব্দটা তোমার কাছে অপরিচিত, ডিকশনারিটা দেখে নাও শর্ট করে, তাই তো? আমি বুঝতে পারছি যে তোমাদের কোন কোন ওয়ার্ডটা অজানা হতে পারে এই এই লেভেলে এসে, তাই না? এটা বোঝা সম্ভব। তাই বলছে, আই ডোন্ট মিন টু অফেন্ড ইউ স্যার, আসলে আপনাকে রাগানো বা বিরক্তি করার জন্য আমি এই কাজ করছি না। রাজু ওয়ান্টেড টু ব্লার্ট আউট, তখন রাজু রেগে গিয়ে আরও বললো, ব্লার্ট আউট মানে কি, ধৈর মানে খুব রেগে 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 যাওয়া। আই অ্যাম হেয়ার বিকজ আই হ্যাভ নো হোয়ার এলস টু গো, আসলে আমি এখানে আছি তো আমার যেহেতু যাওয়ার কোনো জায়গা নাই, তাই কারণে আমি এখানে এসেছি। আই ওয়ান্ট টু বি অ্যাওয়ে ফ্রম পিপল হু মে রিকগনাইজ মি, তাই তো? আমি চাই এমন একটা জায়গায় যেতে, দেখো, যেখানে অন্তত লোকজন আমাকে চিনে ফেলছে, সেই জায়গা থেকে অনেক দূরে যেতে চাই। আমি চাই মানুষ আমাকে না চিনুক, এমন জায়গাতে আমি যেতে। বাট হি হেজিটেটেড, এই কথা বলার পর সে কেমন একটু অস্বস্তি বোধ করলো। হ্যাঁ, ওয়ান্ডারিং হাউ হি শুড সে ইট, সেটা কিভাবে বলবে যে সে জেলখানা থেকে আসলো। হুম, ইট লুকড অ্যাজ দো হি উড বি হার্টিং দ্য আদার্স ডিপেস্ট সেন্টিমেন্ট ইফ হি সো মাচ অ্যাজ উইসপার দ্য ওয়ার্ড জেল, কারণ জেল শব্দটা যদি সে একবার ইউজ করে, তাহলে সেই লোকটা যে তাকে খুব সাধু সাধু ভাব দেখাইছে, তাহলে লোকটার কেমন হবে বলো? মাইন্ড করবে না? বলো। জি। হ্যাঁ, তার যে সেন্টিমেন্ট আছে, তার যে একটা বোধ আছে, সেই বোধে নিশ্চয়ই একটু আঘাত লাগবে। তার জন্য সে হেজিটেট করলো, মানে বুঝতে পারলো না যে সে, তার কি জেলের আসামি সে ছিল, এটা কি বলবে নাকি চুপ চুপ হয়ে যাবে। হি ট্রাইড অ্যাট লিস্ট টু সে মানে মোটামুটি সেটুকু বলতে চাইলো যে, আই এম নট সো গ্রেট অ্যাজ ইউ ইমাজিন, হ্যাঁ, মানে আপনি যেমনটা ভাবছেন এত মহান ব্যক্তি কিন্তু আমি না, আই অ্যাম জাস্ট অর্ডিনারি। এটা কি বলেছিল নাকি জাস্ট বলার চেষ্টা করলো? হুম, সে ভাবছে আর কি। চেষ্টা করলো কিন্তু বলেনি। হ্যাঁ, বাট বিফোর হি কুড ফাম্বল, মানে এই কথা বলতে যাবে এরকম আর কি। ফাম্বল মানে কি, মানে মুখটুক মানে খুলবে, দেখো ফাম্বল, প্রথম তো খেয়ে যাওয়া এরকম। থতমত খেতে যাওয়া, সেটা বলতে পারো। দেখো,
ফাম্বল, হ্যাঁ, মানে কি, মানে এই ওই রকমই, হ্যাঁ, কোনো কিছু করতে গিয়ে একটু এলোমেলো হয়ে যাওয়া, হ্যাঁ। দেখো, অ্যান অ্যাক্ট অফ ডুইং অর হ্যান্ডলিং সামথিং ক্লামজিলি। বলে স্যার আবার ক্লামজিলি মানেটা আবার কি, হ্যাঁ। দেখো ওয়ার্ডের অপর মানে অকার্ড ওয়ে, কেয়ারলেস ওয়েতে, হ্যাঁ, মানে এলোমেলো ওয়েতে, যেটা তুমি বললা থতমত খেয়ে যাওয়া, ওইরকম আর কি, ঠিক আছে। মানে জি স্যার। হ্যাঁ, সে ভাবছে যে বলবো কি বলবো না। অ্যান্ড রিচ দ্য ওয়ার্ডস দ্য আদার সেইড আই হ্যাভ আ প্রবলেম স্যার। মানে এই কথাগুলো সে বলতে যাবে এরকমটা ভাবছে, কিন্তু তার আগেই অন্য লোক মানে ওই লোকটা বলে বসলো, আই হ্যাভ আ প্রবলেম স্যার, আমার একটা সমস্যা হয়েছে স্যার। মানে ভাবতেছে যে রাজু হয়তো কোনো সাধু টাধু হবে, এর কাছে কোনো সমস্যা বললে হয়তো সমাধান হয়ে যাবে, বুঝতে পারছো। এবার রাজু বলতেছে টেল মি অ্যাবাউট ইট, তা বলেন আমাকে। দ্য ওল্ড ম্যান, দ্য ওল্ড হ্যাবিট অফ অ্যাফোর্ডিং গাইডেন্স টু আদার্স অ্যাসার্টিং ইটসেলফ, হ্যাঁ, এটা তার একটা ওল্ড হ্যাবিট, রাজুর একটা ওল্ড হ্যাবিট। কেউ যদি কোনো সমস্যা নিয়ে তার কাছে আসছে, সে চেষ্টা করে কি করার জন্য, তাকে গাইড দেওয়ার জন্য, হ্যাঁ। ট্যুরিস্ট হু রিকমেন্ডেড হিম টু ওয়ান অ্যানাদার উড সে অ্যাট ওয়ান টাইম, হ্যাঁ, সে ছিল কিন্তু আসলে ট্যুরিস্ট গাইড, বুঝতে পারছো, আমাদের এই রাজু। এই জন্য স্যার সে গাইড হিসেবে অনেক কাজ করছে। হ্যাঁ, এই জন্য সিনেমা বইয়ের নাম কি, বইটার নাম হচ্ছে কিন্তু গাইড। বলছে হ্যাঁ, ট্যুরিস্ট হু রিকমেন্ডেড হিম টু ওয়ান অ্যানাদার উড সে অ্যাট ওয়ান টাইম, হ্যাঁ, মানে ট্যুরিস্টটাই তাকে মানে রিকমেন্ড করতো। মনে করে একজন ট্যুরিস্ট এসেছিল, তাকে গাইড করে ঘুরিয়ে দিয়েছে, ঘুরে মানে কি তাকে ঘুরিয়েছে, ও গিয়ে আর একজনকে পাঠিয়েছে, এরকমভাবে ট্যুরিস্ট মাঝে মাঝে তাকে রিকমেন্ড করতো অন্যের কাছে। কীভাবে রিকমেন্ড করতো সেটা সে বলতে, দেখো, ইফ ইউ আর লাকি এনাফ টু বি গাইডেড বাই রাজু, বলছে আপনি যদি ঘুরতে যান আর যদি রাজু আপনাকে গাইড করে, তাহলে বুঝবেন যে আপনি খুব লাকি, কারণ ইউ উইল নো এভরিথিং। ঘুরতে গিয়ে আপনি সব জানতে পারবেন, কারণ আপনাকে রাজু সব শেখাবে। এই কথাটা কে বলতো, হ্যাঁ, ট্যুরিস্টটা, কোনো ট্যুরিস্ট অন্য ট্যুরিস্টকে বলতো, তাই তো, যে আপনারা গিয়ে চেষ্টা করবেন রাজুরকে গাইড করতে। হি উইল নট অনলি শো ইউ অল দ্য ওয়ার্থ হোয়াইল প্লেসেস, সে শুধু আপনাকে অনেক মূল্যবান জায়গায় দেখাবে না, বাট অলসো হেল্প ইউ ইন এভরি ওয়ে, অন্যান্য ওয়েতেও আপনাকে সাহায্য করবে। মানে রাজুর একটা আলাদা নাম ছিল, খ্যাতি ছিল গাইড হিসাবে। ইট ওয়াজ ইন হিজ নেচার টু গেট ইনভলভ ইন আদার পিপলস ইন্টারেস্ট অ্যান্ড অ্যাক্টিভিটিস। আর এই যারা এই গাইডের কাজ করে, তারা অটোমেটিক অন্য মানুষের ইন্টারেস্ট বা অ্যাক্টিভিটিসে জড়িয়ে যায়, বুঝতে পারছো। ইন্টারেস্ট মানে কি, আগ্রহ না, আর অ্যাক্টিভিটিস মানে কাজকর্মে অনেক সময় জড়িয়ে যায়। তো আদারওয়াইজ রাজু অফেন রিফ্লেক্টেড, তখন রাজু আবার ভাবতো, আই শুড হ্যাভ গ্রোন আপ লাইক আ 1000 আদার নর্মাল পার্সন উইদাউট ওরিজ ইন লাইফ, হ্যাঁ, যে আমিও চাই অন্যান্য হাজার মানুষের মতো নর্মাল মানুষ হতে, যাদের জীবনে কোনো দুঃখ কষ্ট চিন্তা ভাবনা নাই। কিন্তু ওই যে দেখতাম কি, অটোমেটিক সে অন্য মানুষের জীবনের আগ্রহের সাথে বা কাজকর্মের সাথে জড়িয়ে যেত, বুঝতে পারছো। তাহলে দেখো এখানে কি ফ্ল্যাশব্যাক বেশি না, কথায় ওই অতীতের কথা ঘুরে আসতেছে। আচ্ছা, আমি আরও একটু 1 মিনিট তোমাদের কাছে সময় দিলাম। শোনা যাচ্ছে আমাকে? জি স্যার। দেখো, এক নদীর পাশে বসেই সারা দুনিয়ার কথা সব চলে আসবে, বুঝতে পারছো। জি স্যার। দেখো ওই যে স্যার 5 মিনিটে যা ভাবা তা লিখে দিলে গল্প হয়ে যাবে, সেটাই স্যার। হুম, শুধু বসে বসে ভাববা যেটা, সেটা লিখে দিবা, দেখবা একটা স্টোরি হয়ে গেছে, হ্যাঁ। তো দেখো এখানে কি বলছে, মাই ট্রাবলস উড নট হ্যাভ স্টার্টেড বাট ফর রোজি। দেখো এখন রাজু ভাবতেছে আমার জীবনে কোনো সমস্যা হতো না, সব সমস্যা কার জন্য হলো বলো, রোজি। নায়িকা রোজির জন্য। রোজি। Raju said in the course of narrating his life story to this man, হ্যাঁ, who was called Velan at a later stage, হ্যাঁ, যার নাম হচ্ছে ভেলান, পরে বলা হবে আর কি। তাহলে এই লোকটাকে রাজু তার জীবনের গল্প বলতে বলতে বললো আমার জীবনে কোনো সমস্যা ছিল না, যত সমস্যা শুরু হলো এর সব রোজির জন্য। ওয়াই ডিড শি কল হার সেলফ রোজি, তো তাকে কেন রোজি বলতো। শি ডিড নট কাম ফ্রম আ ফরেন ল্যান্ড, সে তো বাইরের দেশ থেকে আসেনি যে তাকে রোজি বলা হবে। She was just an Indian who should have done well with দেবী, মেনা, ললিতা, এইসব নাম দিলেই তো হতো, তাই না। সে তো ইন্ডিয়ান মহিলা, তার দেবী নাম দিলে কি সমস্যা, তো মিনা, ললিতা,
অর এনি ওয়ান অফ দ্য থাউজেন্ডস নেম উই হ্যাভ ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে আরও এইরকম হাজার হাজার নাম আছে, তার ভিতরে একটা নাম দিলেই তো হতো। তাকে কেন রোজি নাম দেওয়া হলো? বলছে শি চুজ টু কল হারসেলফ রোজি, আসলে সে নিজেই তার নামটা নিয়েছিল। ডোন্ট ইমাজিন অন হিয়ারিং হার নেম দ্যাট শি ওর আ স্কার্ট অর ক্রফট হার হেয়ার, সে এমন না যে বিদেশিদের মতো সে স্কার্ট পরতো, শর্ট স্কার্ট, বা চুলগুলোকে সে ওই বিদেশিদের মতো বব কাট করেছিল, এমনও না। শি লুক জাস্ট দ্য অর্থোডক্স ডান্সার দ্যাট শি ওয়াজ, সে আসলে ছিল একজন ডান্সার। বুঝতে পারছো? ডান্সার মানে কি? যে নৃত্য করে। নৃত্যশিল্পী। অর্থোডক্স ডান্সার, এটা মানেটা কি? মানে সাধারণ একজন, ঠিক আছে, ডান্সার, যে তার কাজই হচ্ছে কি ডান্স করা। দেখো, যে জেনারেল রেফার্স টু আ পারফর্মার হু প্র্যাকটিস ট্রেডিশনাল অর কালচারাল সিগনিফিকেন্ট ডান্সেস। ট্রেডিশনাল ডান্স যেগুলো আছে, আমরা যেগুলোকে যে ডান্স বলি সেগুলো না, ঠিক আছে তো, যেগুলো নৃত্য বলা হয় সেগুলোকে এখানে বোঝানো হচ্ছে। হ্যাঁ, ট্রেডিশনাল বা কালচারাল স্যার ডান্স মানে হচ্ছে নৃত্য নর্তকী, যেগুলো। বলো। নর্তকী। নর্তকী বললে একটু খারাপ হয়ে যাচ্ছে কথাটা। শাস্ত্রীয় নৃত্য করে এরকম। হ্যাঁ, এমনি সিম্পল যে সকল ছেলেমেয়েরা নাচে না, নৃত্যশিল্পী। রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, নৃত্যশিল্পী। হ্যাঁ, নর্তকী কথাটা কি ভালো না খারাপ? হুম খারাপ। হুম নর্তকী ব্যাপারটা হচ্ছে যারা কি জানি স্যার। টাকার বিনিময়ে অন্যের সামনে নাচবে এবং তার সামনে সবাই মদ টদ খাবে, তাদেরকে বিনোদন দেওয়া তার কাজ, ঠিক আছে তো, এইটা। আর নৃত্য যেটা, সেটা একটু ক্লাসিক্যাল সেন্স দেয়, সেখানে আর্ট বা এরকম একটা ব্যাপার চলে আসে। হ্যাঁ, তো এখানে সেটাই বোঝানো হচ্ছে। তাই বলছে যে শি লুক জাস্ট দ্য অর্থোডক্স ডান্সার দ্যাট শি ওয়াজ। শি ওর শাড়িজ অফ ব্রাইট হিউজ, সে উজ্জ্বল কালারের শাড়ি পরতো এবং গোল্ড ল্যাস পরতো। ল্যাস মানে কি ফিতা নাকি? অ্যান্ড কার্লি হেয়ার্স, তার চুল ছিল কেমন কোকড়ানো। হুইচ শি ব্রেইডেড অ্যান্ড বি ফ্লাওয়ার্ড, ব্রেড মানে বুঝো তো? মানে বিভিন্ন বিনুনি করা। এবং বি ফ্লাওয়ার্ড মানে বুঝো? ফুল দেওয়া থাকতো চুলে এরকম। হ্যাঁ, ফুল দেওয়া থাকতো, অথবা দেখবা যে গ্রামের মেয়েরা ফিতা, লাল ফিতা বা ফিতাগুলোকে যখন ওই বেনুনির সাথে দিত, তখন শেষে গিয়ে ফুলের মতো করে রাখতো, বুঝছো না? জি স্যার। ল্যাস যে ফিতা থাকে, সেই ফিতাটা চুলের বেনুনির সাথে বুনিয়ে শেষের দিকে একটা ফুল বানায় থাকে। হুম গ্রামে দেখতাম আমাদের। লাস্টে যেটা থাকতো ওইটা। হ্যাঁ, ওই অংশটুকু দিয়ে ফুল বানা দিত, ঠিক আছে। এছাড়াও ওর ডায়মন্ড ইয়ারিং পরতো, অ্যান্ড আ হেভি গোল্ড নেকলেস, এইগুলো সে পরতো। আই টোল্ড হার অ্যাট দ্য ফার্স্ট অপরচুনিটি হোয়াট আ গ্রেট ডান্সার শি ওয়াজ। প্রথম যখন তার সাথে আমার দেখা হয়, সেই সময় আমি তাকে বলেছিলাম যে সে বিশাল ডান্সার। হ্যাঁ, অ্যান্ড হাউ শি ফস্টার্ড আওয়ার কালচারাল ট্রেডিশন অ্যান্ড ইট প্লিজড হার, সে কীভাবে আমাদের কালচারাল ট্রেডিশনকে লালন পালন করছে। হ্যাঁ, ফস্টার মানে কি লালন করা না, এবং এটা নাকি তাকে খুব প্লিজড করে। হ্যাঁ, তো রোজি থেকেই তার জীবনের সমস্যাটা শুরু হয়েছে, তাছাড়া সমস্যা তার জীবনে ছিল না। থাউজেন্ডস অফ পার্সন মাস্ট হ্যাভ সেইড দ্য সেম থিং টু হার সিন্স। হ্যাঁ, হয়তোবা তার ডান্স দেখে এরকম হাজার হাজার মানুষ হয়তো তাকে একই কথা বলেছে। বাট আই হ্যাপেন টু বি দ্য ফার্স্ট ইন দ্য লাইন, কিন্তু এই কথাটা মনে হয় আমি প্রথম বলেছিলাম। অ্যানিওয়াল লাইক টু হিয়ার ফ্ল্যাটারিং সেন্টিমেন্ট। হ্যাঁ, কে তোষামদি পছন্দ করে না বলো? ফ্ল্যাটারিং মানে কি? তোষামদি। হ্যাঁ, তাহলে অ্যানিওয়ান লাইকস টু হেয়ার ফ্ল্যাটারিং সেন্টিমেন্ট। হ্যাঁ, খুবই তোষামদি, হ্যাঁ, প্রশংসা সবাই পেতে পছন্দ করে। অ্যান্ড মোর দ্যান আদার্স আই সাপোজ ডান্সার্স, এবং আমি মনে করি অন্যদের থেকে আবার ডান্সাররা আরও বেশি তোষামদি বেশি পছন্দ করে নাকি? কারণ ডান্সারদের তালি দিলে, তাদের প্রশংসা করলে তারা আরও বেশি ডান্স দেয় নাকি? আরও নাচ দেখায়। দেখো, বলছে দে লাইক টু বি টোল্ড এভরি আওয়ার অফ দ্য ডে। হ্যাঁ, যেন দিনের প্রতি ঘন্টায় যেন তারা শুনতে চায় হাউ ওয়েল দে কিপ দেয়ার স্টেপস। হ্যাঁ, তারা তাদের যে ডান্সিং স্টেপ সেটা কত সুন্দর দেয়, এই কথা যেন মানুষ তাদের সারাদিনই বলে। এই কথা শুনতে তারা খুব পছন্দ করে। আই প্রেইজড হার আর্ট হোয়েন এভার আই কুড স্ন্যাচ আ মোমেন্ট অ্যালং উইথ হার। অতএব তার সাথে আমি যখনই একাকী হতাম, আমি
এই সুযোগটা হাতছাড়া করতাম না, তার প্রশংসা করে দিতাম। অ্যান্ড উইসপার ইন আর ইয়ার, মাঝে মাঝে তার কানের কাছে গিয়ে উইসপারিং করে বলতাম যে আউট অফ রেঞ্জ অফ দ্যাট হাজব্যান্ড অফ হার্স, হ্যাঁ, বিশেষ করে তার হাজব্যান্ডের রেঞ্জ থেকে অবশ্য একটু দূরে, মানে তার কানের কাছে গিয়ে ফিস করা মানে একদম তার কান স্পর্শ করে না, কারণ তার কান স্পর্শ করে কথা বলার ক্ষমতা কার আছে বলো? হুম, তার হাজব্যান্ডের নাকি? আউট অফ রেঞ্জ অফ দ্যাট হাজব্যান্ড অফ হার্স, ও হোয়াট আ ম্যান, কিন্তু সেই লোকটা যে কেমন, আই হ্যাভ নট মেট আ মোর গ্রোটেক্স ক্রিয়েচার ইন মাই লাইফ। গ্রোটেক্স মানে বুঝো? না স্যার। না স্যার। দেখো এর মানে কি, মানে অদ্ভুত মানুষ, মানে বেমানান, ঠিক আছে তো, অদ্ভুত। বলছে যে আমার জীবনে এরকম অদ্ভুত প্রাণী আমি দেখি নাই। ইনস্টিড অফ কলিং হার সেলফ রোজি, ঠিক আছে তো, তাকে রোজি না বলতেছে, ইনস্টিড অফ কলিং হার সেলফ রোজি, বলছে সে নিজেকে রোজি না বলে শি কুড মোর লজিক্যালি হ্যাভ কল্ড হিম মার্কো পলো। তাহলে বরং সে কী করতে পারতো, শি কুড মোর লজিক্যালি হ্যাভ কল্ড হিম, তাকে মার্কো পলো বললেই পারতো। মার্কো পলো মানে কি, কাকে বোঝাচ্ছে? মার্কো পলোর নাম শুনছো? হুম, না স্যার। জি স্যার, শুনছি। না স্যার, শুনি নাই। একজন মার্কো পলোর নামটা শোনেনি? শুনছি স্যার। হ্যাঁ, সে কি ছিল? একজন মার্চেন্ট বা এক্সপ্লোরার ছিল, হ্যাঁ, এই যে এরকম মার্কো পলো। এক্সপ্লোরার বুঝো? না স্যার। ইতালির একজন এক্সপ্লোরার মানে যে বিভিন্ন দ্বীপ টিপ আবিষ্কার করে বেড়ায়, জাহাজ পথে গিয়ে বিভিন্ন দেশ দ্বীপ, হ্যাঁ, রাষ্ট্র আবিষ্কার করে, সে হচ্ছে অভিযাত্রী। মার্কো পলো। হ্যাঁ, বলছে হি ড্রেস অভিযাত্রী। লাইক আ ম্যান অ্যাবাউট টু আন্ডারটেক অ্যান এক্সপেডিশন। হ্যাঁ, সে এমন ড্রেস পরে মনে হয় সে যে কোনো মুহূর্তে একটা কি ভ্রমণ বা এক্সপেডিশন গ্রহণ করতে পারে। উইথ হিজ থিক কালার্ড গ্লাস, চোখে পড়ে, হ্যাঁ, থিক কালার্ড গ্লাস, থিক জ্যাকেট অ্যান্ড আ থিক হেলমেট ওভার হুইচ ওয়াজ পারপেচুয়ালি স্ট্রেস আ গ্রিন শাইনি ওয়াটারপ্রুফ কভার। হ্যাঁ, মাথায় একটা হেলমেট পরে, আর হেলমেটের উপরে আবার একটা গ্রিন উজ্জ্বল শাইনি ওয়াটারপ্রুফ কভার একটা পরে থাকে। গিভিং হিম দ্য অ্যাপিয়ারেন্স অফ আ স্পেস ট্রাভেলার, দেখে মনে হয় সে যেন একজন মহাশূন্যের ট্রাভেলার। কার কথা বলছে এটা বলো? রোজি। হ্যাঁ, রোজের সাথে কথা না? রোজির স্বামীর কথা বলছে, রোজি তো না, রোজির স্বামীর কথা বলছে, হাজবেন্ড। হাজবেন্ডের কথা বলছে। হ্যাঁ, লাইফ রেঞ্জ এইগুলো ইমাজিন করছি। দেখো এটা কি এখন ঘটছে না এটা আগের ঘটনা? আবারও আগের ঘটনা। ফ্ল্যাশব্যাক, হ্যাঁ, আগের ফ্ল্যাশব্যাক ঘটনা। নাকি? আবার ফ্ল্যাশব্যাকে চলে গেছে। দেখো এক নদীর পাশে বসেই ফ্ল্যাশব্যাকে যাবে আর অতীতের কথাগুলো বলবে। এটা হচ্ছে দিস ইজ দ্য টেকনিক অফ স্টোরি টেলিং। হ্যাঁ, এটা একটা স্টোরি টেলিং টেকনিক। তুমি এক জায়গায় বসে 1 ঘন্টার ভিতরে তোমার জীবন নিয়ে গল্প বানাই দিতে পারো, যে এক জায়গায় বসে তুমি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত গল্প বলে দিচ্ছ। আই হ্যাভ অফকোর্স নো আইডিয়া অফ দ্য অরিজিনাল মার্কো পলোজ অ্যাপিয়ারেন্স, বলছে আমার অবশ্য অরিজিনাল মার্কো পলোর যে চেহারা সেটা আমার কোনো অভিজ্ঞতা নাই। আই ওয়ান্টেড টু কল দিস ম্যান মার্কো অ্যাট ফার্স্ট সাইট, কিন্তু প্রথম দেখাতেই এই লোকটাকে আমার মার্কো পলো বলার ইচ্ছা হয়েছিল। অ্যান্ড আই হ্যাভ নট বদার টু অ্যাসোসিয়েট হিম উইথ অ্যানি আদার নেম সিন্স। হ্যাঁ, এবং ওকে দেখার পর থেকে আর আমি অন্য কোনো নামে তাকে যে অ্যাসোসিয়েট করবো, মানে তাকে বলবো, সেটা আমার ইচ্ছা হয়নি। বরং ওকে দেখার সাথে সাথে আমার মনে হয়েছিল এই বেটা পুরো মার্কো পলো। এই কথাগুলো কে বলছে? রাজু। হ্যাঁ, রাজু। রাজু। তাই বলছে দ্য মোমেন্ট আই সেট আইজ অন হিম, বলছে যেই মুহূর্তে আমার তার উপরে আমি তাকে দেখলাম, অন দ্যাট মেমোরেবল ডে অ্যাট আওয়ার রেলওয়ে স্টেশন। হ্যাঁ, তাহলে আমাদের রেলওয়ে স্টেশনে প্রথম যখন তার সাথে আমার দেখা হলো, আই নিউ দ্যাট হেয়ার ওয়াজ আ লাইফ লং কাস্টমার ফর মি। তাকে আমার মনে হয়েছিল এ হবে আমার মনে হয় সারা জীবনের কাস্টমার। হ্যাঁ, আ ম্যান হু প্রিফার টু ড্রেস লাইক আ পার্মানেন্ট ট্যুরিস্ট, কারণ সে সবসময় পার্মানেন্ট ট্যুরিস্টের মতো ড্রেস পরে থাকতো, আর সে কারণেই ওয়াজ জাস্ট হোয়াট আ গাইড প্যাশনেটলি লুক
ফর অল ইজ লাইফ। আর আমরা গাইডরা এরকমই মানুষ চাই, হ্যাঁ, এরকম প্যাশনেটলি লুকড ফর, আমরা তখনই খুব আগ্রহের সহিত এই জাতীয় মানুষকে চাই যারা আসলে ট্যুরিস্ট, কারণ তারা আবার আসবে, আবার আমাকে গাইড হিসাবে নেবে, আর গাইড হিসাবে নিয়ে তো কিছু ইনকাম করাই যায় নাকি? হুম। তো সেই হিসাবে তার স্বামীকে আমার পুরো মার্কো পোলোর মতো একজন কি মনে হয়েছিল বলো, ট্রাভেলার নাকি? Yes. ওকে, তার বলছে ইউ মে ওয়ান্ট টু আস্ক হোয়াই আই বিকাম আ গাইড আর হোয়েন। দেখো এই ইউটিউব বলতে কাকে বোঝানো হচ্ছে? সে কার সাথে কথা বলছে? ওই যে ফার্স্ট যে হ্যাঁ, হাজবেন্ড। ওই যে ওল্ড ম্যানটা। হ্যাঁ, বলছে ইউ মে ওয়ান্ট টু আস্ক, তখন আপনি হয়তো আমাকে জিজ্ঞাসা করতে পারেন, মানে চাচ্ছেন যে কেন আমি গাইড হয়েছিলাম, অর হোয়েন, কখন হয়েছিলাম। বলছে আই ওয়াজ আ গাইড ফর দ্য সেম রিজন অ্যাজ সামওয়ান এলস ইজ আ সিঙ্গলার পোর্টার অর আ গার্ড। হ্যাঁ, প্রত্যেক মানুষের একটা আলাদা আলাদা ইচ্ছা থাকে, যেমন কেউ সিগনালার হতে চায়, মানে রেল স্টেশনে সিগন্যাল দেয়, কেউ কুলি হতে চায়, কেউ গার্ড হতে চায়। আমারও এরকম কারণ ছিল যে আমি গাইড হতে চেয়েছিলাম, কারণ ইট ইজ ফেটেড দাস, কারণ এটা আমার কপালেই ছিল যে আমি গাইড হিসাবে কাজ করব। ডোন্ট লাভ অ্যাট রেলওয়ে অ্যাসোসিয়েশন, হ্যাঁ, অতএব আমার সাথে যে রেলওয়ে অ্যাসোসিয়েশন ছিল এর জন্য যেন আমার ঠাট্টামাট্টা করেন না। দ্য রেলওয়েজ গট ইন টু মাই ব্লাড ভেরি আর্লি ইন মাই লাইফ, হ্যাঁ, মানে রেলওয়ের যে সিস্টেমটা বা কার্যক্রমটা এটা আমার রক্তের সাথে জড়িয়ে গিয়েছিল খুব অল্প বয়স থেকেই। এনজিনস উইথ দেয়ার ট্রিমেন্ডাস ক্ল্যাঙ্গিং স্মোক এনসিয়ার্ড মাই স্নেন্স, হ্যাঁ, দেখো ইঞ্জিন, ইঞ্জিন মানে কি, রেলের যে ইঞ্জিন নাকি, ট্রেনের যে Yes, ইঞ্জিন, sir. উইথ দেয়ার Okay. ট্রিমেন্ডাস ক্ল্যাঙ্গিং অ্যান্ড স্মোক। ক্ল্যাঙ্গিং মানে কি, ওই যে সাউন্ড, হ্যাঁ, ইঞ্জিনের যে সাউন্ড হয় না, দুক 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 দুক, ওটাগুলো হচ্ছে ক্ল্যাঙ্গিং অ্যান্ড স্মোক। তাহলে ট্রেনের এই সাউন্ড শুনলে আর ট্রেনের উপর দিয়ে যে কয়লার যে ধোঁয়া বার হয়, এইগুলো দেখলে আমি পুরো মাতাল হয়ে যেতাম। দেখো এনস্নেয়ার্ড মাই সেন্সেস মানে কি, আমার সেন্সগুলোকে যেন শুধু আবদ্ধ করে ফেলতো। হ্যাঁ, রেলের কথা শুনলে আমি ছুটে যেতাম। দেখো আই ফেল্ট অ্যাট হোম অন দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম, মানে রেলওয়ে প্ল্যাটফর্মে গেলেই আমি খুব স্বস্তি বোধ করতাম। অ্যান্ড কনসিডার্ড দ্য স্টেশন মাস্টার অ্যান্ড পোর্টার দ্য বেস্ট কোম্পানি ফর ম্যান, এবং আমি মনে করতাম যে একজন রেলওয়ে স্টেশনের যে মাস্টার আছে বা যারা কুলি আছে এরাই মনে হয় মানুষের জন্য সবচেয়ে ভালো সঙ্গী। অ্যান্ড দেয়ার রেলওয়ে টক দ্য মোস্ট এনলাইটেড, এবং রেলওয়ের যে তাদের কথাবার্তাগুলো এগুলো যেন খুবই আনন্দকর। এনলাইটেড মানে আনন্দকর, মনোমুগ্ধকর। সুতরাং আই গ্রু আপ ইন দেয়ার মিডিস্ট, এভাবেই আমি তাদের মাঝে বড় হয়েছিলাম, রেল স্টেশন মাস্টার, পোর্টার, কুলি ইত্যাদি ইত্যাদি। কারণ কি, আওয়ার্স ওয়াজ আ স্মল হাউস অপোজিট টু দ্য, দেখো মালগুডি, হ্যাঁ, স্টেশন মানে কি, তাহলে স্টেশনের নামটা কি? Malgudi. মালগুডি স্টেশন। মালগুডি স্টেশনের অপোজিট সাইডে আমাদের একটা ছোট্ট বাসা ছিল। দ্য হাউস হ্যাড বিন বিল্ড বাই মাই ফাদার উইথ হিজ ওন হ্যান্ডস লং বিফোর ট্রেনস ওয়ার থট অফ, হ্যাঁ, মানুষ যখনও ট্রেনের কথাই ভাবেনি যে আদৌ ট্রেন আবিষ্কৃত হবে কিনা, তার আগেই আমার বাবা তার নিজের হাতে এই বাড়িটা বানিয়েছিলেন। হি চুজ দি স্পট, সে এই জায়গাটা পছন্দ করেছিল বিকজ ইট ওয়াজ আউটসাইড দ্য টাউন, কারণ এটা শহর থেকে একটু বাইরে ছিল। অ্যান্ড হি কুড হ্যাভ ইট চিপ, এবং তিনি সস্তায় এটা কিনতে পেরেছিলেন আর কি। হি হ্যাড ডাগ দ্য আর্থ, তিনি মাটি খুঁড়ে, নিড দ্য মাড উইথ ওয়াটার ফ্রম দ্য ওয়েল, হ্যাঁ, কুয়া থেকে পানি তুলে সে মাটিগুলোকে কাদা করে, অ্যান্ড বিল্ড দ্য ওয়ালস, সেই মাটি দিয়ে কি করেছিল, কাদা দিয়ে ওয়াল তৈরি করেছিলেন। আগে মাটির ঘরগুলো এভাবে তৈরি করতো না, দেখছো কখনো মাটির ঘর তৈরি করা? হুম, মাটি খুঁড়ে কাদা করে তারপরে সেটা ওয়াল তৈরি করা হতো, ঠিক আছে তো। অ্যান্ড রুপ দেম উইথ কোকোনাট থ্যাস, আর তারপরে যে নারকেলের যে পাতা ছিল, নারকেলের পাতা দিয়ে ছাদ বানিয়ে এই বাড়িটা তৈরি করা হয়েছিল, ঠিক আছে। এছাড়াও তিনি কী করেছিলেন, হি প্ল্যান্টেড পাপিয়া ট্রিজ অ্যারাউন্ড, মানে কি, পেঁপে গাছ লাগিয়েছিলেন, হুইচ ইয়েল্ডেড ফ্রুট, যেখানে প্রচুর পেঁপে ধরতো। অ্যান্ড হুইচ হি কাট আপ অ্যান্ড সোল্ড ইন স্লাইসেস, যে পেঁপেগুলো পাকলে পারে তিনি এগুলো কাটতেন এবং স্লাইস করে বিক্রি করতেন। আর সিঙ্গেল ফ্রুট ব্রট হিম 8 আনাজ ইফ হি কার্ভড ইট উইথ ডেক্সটিরিটি, হ্যাঁ, মানে কি, তাহলে প্রত্যেকটা পেঁপে থেকে তার কত ইনকাম হতো, প্রায় 8 আনা মতো। তো ইফ হি কার্ভড ইট উইথ ডেক্সটিরিটি মানে যদি তিনি সেগুলোকে খুব সুন্দর করে দক্ষতার সহিত কেটে সাইজ করে দিতেন। মাই ফাদার হ্যাড এ স্মল শপ বিল্ড অফ ডিল উড প্ল্যাঙ্কস অ্যান্ড গানি স্যাক্স, তাই তো আমার বাবার একটা দোকানও ছিল, দেখো, যেটা কী দিয়ে তৈরি করা হয়েছিল, সব বিল্ড অফ ডিলউড প্ল্যাঙ্কস অ্যান্ড গানি স্যাক্স। ডিলউড প্ল্যাঙ্কস আবার কি জিনিস দেখি,
ডিলুড হচ্ছে কি এক ধরনের গাছ, এই যেখানে আমরা গাছটাকে দেখিনি, হ্যাঁ, ডিলুড ট্রিজ, এই যে এই গাছ, হ্যাঁ। আর প্ল্যাঙ্ক মানে হচ্ছে তক্তা। প্ল্যাঙ্ক মানে কি? তাহলে হচ্ছে ডিলুড ট্রি দিয়ে দেয়াল টেয়াল বানানো হতো। আর হচ্ছে গানি স্যাক্স, বুঝো তো, এই যে চটের বস্তা, তাই তো, চট বস্তা বলেন এগুলোকে। কি সবাই আছো তো? জি স্যার। জি স্যার। তাহলে বোঝো যে দোকানটা কি দিয়ে তৈরি ছিল, তার বাবার যে দোকানটা, ছোট দোকানটা কি দিয়ে তৈরি ছিল? ডিলউড প্ল্যাঙ্কস অ্যান্ড গানি স্যাক্স, অ্যান্ড অল ডে হি স্যাট দেয়ার সেলিং। আর সেখানেই বসে বসে তিনি কি করতেন? বিক্রি করতেন। কি কি বিক্রি করতেন? পেপারমিন্ট। ফ্রুট, পেপারমিন্ট কি জিনিস? হুম, মরিচ জাতীয় কিছু নাকি? স্যার পানি ফল জাতীয়। এই যে এখানে পেপারমিন্ট, পেপারমিন্ট, পুদিনা পাতা। এই যে পুদিনা পাতার চা, তাই তো। এই যে এটা দেখা যাচ্ছে, পুদিনা পাতা দিয়ে চাটা বানায়ে বিক্রি করতেন। তাহলে পেপারমিন্ট, ফ্রুট, টবাকো, টবাকো মানে তামাক বিক্রি করতেন। বিটেল লিপ মানে কি? পান, পার্স, গ্রাম, হ্যাঁ, হুইসি মেজার মানে গ্রাম দিয়ে মেজার করতেন, হ্যাঁ, আউট অফ টাইনি ব্যাম্বো সিলিন্ডার, যেগুলো তিনি ছোট্ট একটা ব্যাম্বো সিলিন্ডার করে সেটা দিয়ে মেজার করতেন। অ্যান্ড হোয়াট এভার এলস দ্য ওয়েফেয়ারার্স অন দ্য ট্রাঙ্ক রোড ডিমান্ডেড। এছাড়াও আরও অনেক জিনিস তিনি বিক্রি করতেন, যেগুলো এই ট্রাঙ্ক রোড দিয়ে যে সকল মানুষরা আসতো, ওয়েফেয়ারার মানে হচ্ছে পথচারীরা আসতো, তারা যা চাইতো সেগুলোই সে বিক্রি করতো। ইট ওয়াজ নন অ্যাজ দ্য হার্ট শপ। তাহলে তার বাবার শপটা কী নামে পরিচিত ছিল? সব। হার্ট শপ। এবং বলছে আ ক্রাউড অফ পিজেন্টস অ্যান্ড ড্রাইভার্স অফ বুলক্স ওয়াগন ওয়ার অলওয়েজ গ্যাদার্ড ইন ফ্রন্ট অফ হিস শপ। আর তার দোকানের সামনে অনেক কৃষি, পিজেন্ট মানে কৃষক, হ্যাঁ, মাঠে যারা কাজ করে, এছাড়াও যারা হচ্ছে গরুর যে গাড়ি থাকতো সেই গাড়ির যারা ড্রাইভার, তারা সবাই এসে আমার বাবার সামনে, এই দোকানের সামনে এসে জড়ো হতো। আ ভেরি বিজি ম্যান ইনডিড। আমার বাবা খুবই ব্যস্ত লোক ছিলেন। অ্যাট মিড ডে হি কল্ড মি হোয়েন হি ওয়েন্ট ইন ফর হিজ লাঞ্চ। আর তিনি আমাকে দোকানে বসতে বলতেন কোন সময়? দুপুরের দিকে যখন নাকি? তার মিড ডেতে, যখন আমার বাবা খাইতে যেতেন, হ্যাঁ, যা বলছে হোয়েন হি ওয়েন্ট ইন ফর হিজ লাঞ্চ অ্যান্ড মেড আ রুটিন স্টেটমেন্ট অ্যাট দ্য সেম আওয়ার। ঠিক প্রতিদিন একই সময়ে তিনি খেতে যেতেন। কি বলতেন তিনি? রাজু টেক মাই সিট, রাজু আমার জায়গায় বসো, বি শিওর টু রিসিভ দ্য মানি ফর হোয়াট এভার ইউ গিভ। আর অবশ্যই নিশ্চিত হবা যে যা কিছু বিক্রি করছো টাকাগুলো যেন ঠিক মতো নেওয়া হয়। ডোন্ট ইট অফ অল দ্যাট ইটিং স্টাফ। আর খাওয়ার জিনিস যেগুলো আছে সেগুলো যেন আবার খেয়ে শেষ করো না, হ্যাঁ, কারণ ছোটোবেলায় তো এরকমই করেন না কি মানুষ। আমার দাদুর একটা চায়ের দোকান ছিল, বুঝতে পারছো, ছোটোবেলায়, আমি তখন ছোটো ছিলাম, চায়ের দোকান ছিল। তা সেই দোকানে আমি যখন বসতাম তখন একটা জিনিস খুব খাইতাম। বলতে পারো কি জিনিস? চকলেট বিস্কিট। না না, জি স্যার, দুধের কৌটা। হ্যাঁ হ্যাঁ, এই যে ধরে ফেলছে, হ্যাঁ। তখন যে জি ড্যানিশের স্যার। দুধের কোটা পাওয়া যেত না, ড্যানিশ। হুম, জি স্যার, ওয়ান্ডারফুল। অনেক অনেক সুস্বাদু স্যার, আরে আমিও সুস্বাদু মানে খাইছি কি, আমি অনেক। করতাম কি, ওই হাতে করে নিতাম, হ্যাঁ, হাতে করে নিয়ে অমনি খাই নিতাম, ঠিক আছে। দাদু বলতো কীভাবে তাড়াতাড়ি জি শেষ স্যার। হয়ে যায়, কীভাবে দুধ তেল তাড়াতাড়ি শেষ হওয়ার কথা না। হুম, অনেক অনেক করে খাই নিতাম। মাঝে মাঝে মুখ লাগাই দিতাম, বুঝতে পারছো, ছোটোবেলায় তখন ছিলাম। একদিন তো ধরে ফেলছে, এই তো ওরকম আর কি। তাই বলছে যে ইটিং যে জিনিসগুলো আছে সেগুলো যেন খেয়ে নিও না। ইট, দেখো, ইটস কেপ্ট ফর সেল, এগুলো বিক্রির জন্য। অ্যান্ড কল মি ইফ ইউ হ্যাভ ডাউট। আর কোনো কিছু নিয়ে সন্দেহ থাকলে অবশ্যই ডাকবা। কে বলতো এগুলো? তার বাবা, দাদু বাবা বলতো না? রাজুর বাবা। অ্যান্ড আই কেপ্ট কলিং অ্যালাউড। আমিও জোরে জোরে চিৎকার করতাম, যেহেতু আমার তো সবগুলোর দাম মনে থাকতো না। দেখা গেছে আমি এখানে আছি দোকানে আর বাবা আছে বাড়িতে, ওখান থেকে বাবা, গ্রিন পেপারমিন্ট কত টাকা জানো? হাউ ম্যানি ফর হাফ অ্যান আনা? হাফ আনাতে কতটুকু দিব জানো? হোয়াইল দ্য কাস্টমার ওয়েটেড পেশেন্টলি, ওদিকে কাস্টমাররা অপেক্ষা করতেছে। তখন বাবা ওখান থেকে চিৎকার করে বলতো, হ্যাঁ, হি শাউটেড ফ্রম দ্য হাউস 3, মানে এক আনাতে কত দিবে, মানে হাফ আনাতে 3টা পাতা দিবে, হ্যাঁ, উইথ হিজ মাউথ স্টাফড উইথ ফুড, অথচ খাবার মুখে আছে, মানে মুখে খাবার নিয়েই চিৎকার করতো। কেমন করে চিৎকার করবে মুখে খাবার নিয়ে? মনে করে ভাত মুখে আর বলতো 3, নাকি, হ্যাঁ, মানে 3টা। বাট ইফ হি ইজ বাইং ফর 3/4 অফ অ্যান আনা, বলছে তাহলে যদি সে 3/4 অফ অ্যান আনা, মানে হাফ আনাতে না, 3/4 আনা দিয়ে কিনলে কয়টা হবে? গিভ হিম, হি মেনশন সাম কমপ্লিকেটেড সিচুয়েশন, হুইচ আই কুড নেভার অ্যাপ্লাইড। এবং সে এমন মানে এমন কিছু বলতো
মানে এমন একটা পরিমাণ বলতো যে পরিমাণটা আমি বুঝতে পারতাম না, তাই যা আসতো দিয়ে দিতাম। আচ্ছা, আই আপিল, দেখো আপিল টু দ্য কাস্টমার, তখন আমি বলতাম গিভ অনলি হাফ অ্যান আনা, এই তুমি কোয়ার্টার 3/4 আনা দিও না, আমি দিতে পারবো না, এই যে তুমি হাফ আনা দাও, আমি তোমাকে 3টা দিয়ে দিই, হ্যাঁ। অ্যান্ড গেভ হিম 3 পেপারমিন্টস ইন রিটার্ন। ইফ বাই চান্স আই হ্যাড হ্যাপেন টু টেক 4 গ্রিনস আউট অফ দ্য বিগ বোটল, হ্যাঁ, কোনোভাবে যদি আমি 4টা নিতাম, আই সোয়ালোড দ্য 4th ইন অর্ডার টু মিনিমাইজ কমপ্লিকেশন, হ্যাঁ। দেখো, হ্যাঁ, তাহলে আমি একটা খেয়ে নিতাম, খেয়ে নিয়ে হিসাব মিলাই দিতাম, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তা বলছে অ্যান ইলেকট্রিক ককেরেল ইন দ্য নেইবারহুড অ্যানাউন্স দ্য ডেভরেক। এই ককেরেল আবার কি? তৎকালীন সময় ঘড়ি চিনো? না, দেখা গেল। না স্যার। এই যে মোরগের মতো, হ্যাঁ, মোরগ তো ককেরেল, কিন্তু ওখানে একটা সিস্টেম ছিল, আহ, ওই ঘড়ির সিস্টেমে, হ্যাঁ। তা সেটা জানা যেত যে এখন কয়টা বাজে। দেখছি না, ককেরেল টাইম কিপার, এই যে এরকম, ঠিক আছে। দেখো এরকম একটা ছিল তৎকালীন সময়ের সিস্টেম। তো সেটা নেইবারহুড অ্যানাউন্স দ্য ডেভরেক when it probably felt that we had slept long enough. It let out a shattering cry which made my father jump from his bed and wake me up. আমাকেও বাবা জাগে, এই দুটো ঘুম থেকে উঠতে হবে। I washed myself at the wall, মোটামুটি washed myself at the wall, smeared holly ash on my forehead, হ্যাঁ, তারপরে and stood before the framed picture of gods hanging high up on the wall. বলো তো এটা কোন ধর্মের? হিন্দু। হিন্দু হিন্দু ধর্মের, তাই হবে। তো। এই যে কপালে ছাই দেয় না, বের হওয়ার সময় কালি একটা সাদা একটা ইয়া লাগাই, কি বলে ওটাকে? তিলক। হ্যাঁ, তিলক, ইয়া। স্টুড বিফোর দ্য ফ্রেমড পিকচার অফ গডস, এবং গড বা দেবতাদের যে পিকচার আছে সেখানে দাঁড়িয়ে কি করতাম, অ্যান্ড রিসাইটেড অল কাইন্ডস অফ স্যাক্রেড ভার্স ইন দ্য লাউড রিঙ্গিং টোন, হ্যাঁ, প্রার্থনা করতো সকালের যে মন্ত্রপাঠ, সেগুলো করে তারা বাইরে যেত। অ্যান্ড আফটার ওয়াচিং মাই পারফরমেন্স ফর আ হোয়াইল, আর আমি যা করতাম তা বাবা দেখার পর, মাই ফাদার স্লিপড অ্যাওয়ে টু দ্য ব্যাকইয়ার্ড টু মিল্ক দ্য বাফলো, অমনি সে শ্যুট করে চলে যেত তার যে বাফলো আছে সেটার দুধ দহন করতে। লেটার কামিং ইন উইথ আ পেল, পেল মানে হচ্ছে বালতি, বালতি নিয়ে এসে হি অলওয়েজ রিমার্কড সামথিং রিয়েলি রং উইথ দ্যাট অ্যানিম্যাল দিস টাইম, হ্যাঁ, বলছে গরুটার কিছু একটা সমস্যা হয়েছে। শি উডন্ট ইয়েল্ড ইভেন হাফ আ মেজার টুডে, হ্যাঁ, অন্যদিন যে পরিমাণ দুধ দেয় আজকে তার অর্ধেক দিল না। মানে একটা পারিবারিক ব্যাপার কিন্তু এখানে বর্ণনা করা হচ্ছে। নভেলে অনেক স্কোপ থাকে বর্ণনা করার। মাই মাদার ইনভেরিয়েবলি আনসার্ড, আমার মাও অমনি বলে দিত, আই নো শি ইজ গেটিং রং হেডেড, হ্যাঁ, দ্যাট ইজ অল, তার মাথায় অন্য কিছু ঘুরঘুর করতেছে। আই নো হোয়াট শি উইল রেসপন্ড টু, কিসে সে রেসপন্ড করবে তা আমি জানি, সারা দিবে কিসে। শি সেইড ইন এ মিস্টিরিয়াস সিনিস্টার ম্যানার, রিসিভিং দ্য পেইল অ্যান্ড ক্যারিং ইট ইন টু দ্য কিচেন। পেইল মানে ওই যে বালতি, যে বালতিতে দুধ আছে, সেইটা নিয়ে ক্যারি করতে করতে রান্নাঘরে গিয়ে কী করতো সে বলতো। শি কেম আউট ইন আ মোমেন্ট উইথ আ দেখো টামলার ফুল অফ হট মিল্ক ফর মি, তারপরে টাম্বলার, টাম্বলার মানে একটা ছোট্ট বাটি পাত্র মতো, সেখান থেকে হট মিল্ক নিয়ে আমার মা চলে আসতো আমাকে দেওয়ার জন্য। তাহলে নিজের বাড়ির গরুর দুধ হয়তো দুয়ে সেটা গরম করে খেয়ে নিত কে? কার জন্য আনা হতো? রাজুর জন্য। রাজুর জন্য। এছাড়াও দ্য সুগার ওয়াজ কেপ্ট ইন অ্যান ওল্ড টিন ক্যান হুইচ লুক রাস্টি, মানে গ্রামের যেমন আছে না ছোট্ট জং ধরে গেছে এমন পাত্রে কী রাখা হতো, চিনি রাখা হতো। বাট কন্টেন্ট এক্সিলেন্ট সুগার, কিন্তু সুগার বেশ ভালো থাকতো। ইট ওয়াজ কেপ্ট অন আ উডেন লেজ অন দ্য স্মোক টেইন্ড ওয়াল অফ দ্য কিচেন, তাহলে কিচেনের যে লেজ আছে মানে তাক আছে, সেই তাকে এগুলো রাখা হতো, যেগুলো ছিল কি আউট অফ মাই রিচ, যেগুলো আমি নাগাল পাইতাম না। আই ফেয়ার দ্যাট ইটস পজিশন ওয়াজ শিফটেড আপ অ্যান্ড আপ অ্যাজ আই গ্রু ওল্ডার, আমি ভাবতাম যে আমার মা মনে হয় আমি যত বড় হব আমার মা মনে হয় ওই চিনির পাত্রটা তার থেকে আরও উপরে রাখবে যাতে আমি ধরতে না পারি। বিকজ আই রিমেম্বার আই কুড নেভার গেট অ্যাট দ্যাট রাস্টি ক্যান অ্যাট এনি টাইম এক্সেপ্ট উইথ দ্য কোঅপারেশন অফ মাই এল্ডার্স, হ্যাঁ, একমাত্র আমি আমার এল্ডার্সদের সাহায্য ছাড়া আমি কখনোই ওই রাস্টি জং ধরা ক্যানটাকে আমি কখনোই পেতাম না। তার মা আমাকে, আমি যেহেতু চিনিগুলো না খেয়ে নিই, তাই কী করতো আমার মা ওগুলোকে কোথায় রাখতো? উপরে তুলে রাখতো, হ্যাঁ, তাকে তুলে রাখতো। তাক বলে না
গ্রামের দিকে? জি স্যার। আচ্ছা। তো দেখো, হোয়েন দ্য স্কাই লাইটেড মাই ফাদার ওয়াজ রেডি ফর মি অন দ্য দেখো পায়ল। তারপরে যখন ভোর হয়ে গিয়ে স্কাই পরিষ্কার হয়ে গেছে, তখন আমার বাবা আমার জন্য অপেক্ষা করতো। কোথায় অপেক্ষা করতো বলো? পায়ল মানে কি? পায়লে পায়ল মানে কি? বাড়ির এক, বাবা কি আসলে, এই যে এটা রেইস ফ্রন্ট পর্স। পোর্স বুঝো? বাড়ির মনে করো উঁচু অংশ অনেক সময় বলা হয়। এই যে এরকম, এই এটা যেমন স্টেশনের একটা পোর্স, প্ল্যাটফর্ম মতো, ঠিক আছে? হ্যাঁ, বাড়ি তৈরি করার পর বাড়ির কিছু অংশ উঁচু থাকে, সেইটাকে বলা হয় পোর্স। সেই পোর্সের কথা এখানে বোঝানো হচ্ছে, ঠিক আছে? তাহলে ওখানে আমি অলরেডি ঘরে আছি, আমার বাবা অলরেডি বার হয়ে গেছে, বার হয়ে পায়লে দাঁড়িয়ে আছে। সেখান থেকে বাবা আমাকে ডাকতো। দেয়ার হি স্যাট উইথ আ থিন ব্রোকেন টুইগ অ্যাট হিজ সাইড। থিন ব্রোকেন টুইগ, টুইগ মানে কি একটা মানে ছোটো কাঠি টাঠি এরকম। দ্য মডার্ন নোশন অফ চাইল্ড সাইকোলজি আর আননোন দেন। বলছে আমাদের সাইকোলজিতে একটু ভিন্ন, সেটা তখন মানুষ জানতো না, চাইল্ডদের সাইকোলজি। দ্য স্টিক্স ওয়াজ অ্যান এডুকেটার্স ইনডিসপেন্সেবল ইকুইপমেন্ট। স্টিক বা লাঠি হচ্ছে কি তৎকালীন সময়ের টিচারদের একটা কেমন বলো, হুম, অস্ত্র। অপরিহার্য উপাদান বা অস্ত্র। কারণ কি টিচাররা তখন কে করতো, না পারলে পিটা তো। সফাং সফাং করে পিটাই দিত নাকি? তাহলে দ্য আনবিটেন ব্র্যাট উইল রিমেন আনলার্ড। যাকে কখনো পেটানো হয়নি, দেখো ব্র্যাট মানে হচ্ছে এই ছোকরা, যে ছোকরাকে পিটানো হয়নি সেই ছোকরা কখনোই শিক্ষিত হতে পারে না, সে সারা সারা জীবন আনলার্নই থাকবে। এটাই জন্য তৎকালীন সূত্র ছিল। সেইড মাই ফাদার, এই কথাটা আমার মা বলতো, মানে বাবা বলতো। কোটিং অ্যান ওল্ড প্রভার্ব, একটা পুরনো প্রবাদ বলে তিনি এই কথা বলতেন। হি টট মি দ্য তামিল অ্যালফাবেট, তিনি আমাকে তামিল অ্যালফাবেট শিখিয়েছিলেন। হি রোড দ্য ফার্স্ট টু লেটার্স অন হিজ সাইড অফ মাই স্লেট অ্যাট আ টাইম, তিনি দুটা লেটার লিখতেন। অ্যান্ড আই হ্যাড টু গো ওভার দ্য কাউন্টার্স অফ দ্য লেটার্স উইথ মাই পেন্সিল এন্ডলেসলি। তাহলে দুটা লেটার যখন লেখা হতো তখন কী করতাম, ওই চক দিয়ে ওইটার উপর বারবার দাগাতাম না, এরকম ছোটোবেলায় যখন স্লেটে করে আমাদেরকে শেখানো হয়েছে তখন কি করা হতো, আমরা কি সিলেটে স্যার একটার উপর বারবার হাত লেখা হাত হইতো। বারবার আমরা ঘুরতাম যাতে ওটা অভ্যাস হয়ে যায় নাকি? তারপর হচ্ছে আনটিল দে বিকাম ব্লটেড অ্যান্ড ডিস্টর্টেড বিয়ন্ড রিকগনিশন, এবং এই ডলতে ডলতে এমন অবস্থা হয়ে যেত যে লেটারগুলো পরে আর চেনাই যেত না। হ্যাঁ, অনেক মোটা হয়ে যেত ঘষতে ঘষতে, শেষ পর্যন্ত দেখাচ্ছে আমি কি লেটার লিখেছি আর কিসের উপর ঘষতেছি বোঝা যাবে না। তো যাই হোক, ফ্রম টাইম টু টাইম, আর মাঝে মাঝে করতো কি, মাই ফাদার স্ন্যাচ দ্য স্লেট ফ্রম মাই হ্যান্ড। স্লেট বুঝো তো আমরা, জি যার উপরে স্যার। লেখা হতো নাকি? জি স্যার। হ্যাঁ, সেগুলো আমার বাবা কেড়ে নিত আর বলতো কি, লুকড অ্যাট ইট, দেখো দেখো, গ্লেয়ার্ড অ্যাট মি অ্যান্ড সেইড হোয়াট আ মেস, কি আবল তাবল লিখছো, ইউ উইল নেভার প্রসপার ইন লাইফ ইফ ইউ ডিসফিগার দ্য স্যাক্রেড লেটার্স অফ দ্য অ্যালফাবেট। হ্যাঁ, অ্যালফাবেটের এই পবিত্র লেটারগুলোকে যদি তুমি ডিসফিগার করো, তুমি জীবনের উন্নতি করতে পারবে না। এই কথা আমার বাবা বলতো, মানে তার বাবা পড়াশোনাকে খুব গুরুত্ব দিত। দেন হি ক্লিন দ্য স্লেট উইথ হিজ ড্যাম টাউল, তারপর তার ভেজা টাউল দিয়ে স্লেটটা পরিষ্কার করতো এবং বলতো কি, রোড দ্য লেটার্স এগেইন, লেখো আবার লেটারগুলো। অ্যান্ড গেভ ইট টু মি উইথ দ্য ইনজাংশন, হ্যাঁ, লেখা শেষ হলে আমাকে আবার বলবে, ইফ ইউ স্পয়েল দিস, এবার যদি তুমি নষ্ট করো, ইউ উইল মেক মি ওয়াইল্ড, আমি কিন্তু পুরো পাগল হয়ে যাব, এমন মার দিব। ট্রেস দেম এক্স্যাক্টলি অ্যাজ আই হ্যাভ রিটার্ন, যেভাবে আমি লিখছি সেইভাবে তুমি লিখে দিবে, ঠিক আছে? ডোন্ট ট্রাই অ্যানি অফ ইউর ট্রিক্স অন দেম, কোনো চালাকি করার চেষ্টা করবে না। অ্যান্ড হি ফ্লারিস হিজ টুইগ মেনাসিংলি, এইভাবে সে তার ছেলেকে শাসন করতো, ঠিক আছে? তো পড়াশোনা শেখানোর জন্য বলতো। তো স্যার দেখ, আজকে এইটুকু পর্যন্ত থাকুক। হ্যাঁ এই পর্যন্ত রাখবো, এই পর্যন্ত আসলাম। তো গল্পটা জাস্ট আমি আজকে টেক্সট থেকে একটু পড়লাম। কি গল্পটা কি ভালো লাগলো? সুন্দর স্যার গল্পটা। গল্পটা ভালো। জি স্যার। ইন্টারেস্টিং। দেখো এখানে কি হচ্ছে, আমরা কিসে আছি, সে কি এখন যেটা বলতেছে সেটা কি ঘটতেছে না আগের অতীতের কথা? আর অতীতের কথা। হ্যাঁ, অতীতের কথা মনে অতীতের করতেছে, কথা। বাবা কিভাবে কি করতো না করতো, দেখো একটার পর একটা বলে যাচ্ছে। তো এইগুলো তোমরা একটু চেষ্টা করবা, দেখো কিন্তু খুব কঠিন না, কিছু ওয়ার্ড আছে সেগুলো ডিকশনারিতে দেখলেই পেয়ে যাবা, কিন্তু পড়া শুরু করলে যে মোটামুটি এর 2-10 পেজ প্রথমে পড়তে পারবে ধৈর্য ধরে, সে বাকিগুলো সহজে পড়তে পারবে, এবং তার ভিতরে যে ডেভেলপমেন্টটা হবে ল্যাঙ্গুয়েজগত, সেটা মানে মানে অভাবনীয়, বুঝতে পেরেছো? অভাবনীয় হবে। জি স্যার। অবশ্যই স্যার। আমার কাছে এত সামারিটা ছিল, তো ওইটা অনেকবার, মানে অনেকবার না স্যার, সরি, 2-3 বার হাতে নিছি স্যার, পড়ার চেষ্টা করছি। এখানে অনেক ইনফরমেশনও আছে, ওগুলার নিউ নিউ ওয়ার্ড গুলা, তারপর
অনেকগুলো ইনফরমেশন যেহেতু, তাই পড়তে অনেক সময় লাগছে। হুম আমারই যে অনেকগুলা পার্ট, 19 নাম্বার পার্টে আছে এখন। ভালো তো। যাক, তবে সামারিকে কিন্তু গুরুত্ব দিবা না, সবসময় টেক্সটে গুরুত্ব দিবা, ঠিক আছে? জীবনে যদি ভালো কিছু করতে চাও এবং যদি বই টেক্সট কিন্তু দেখি পরবর্তীতে সামারি আছে, এখন খুঁজে পেলাম যে না এটা শুধুই সামারি, আমি তো মূল বই এখনো কেনা হয় না, সেটা তাহলে কিনা টেক্সটটা কিনে লাগবে। ফেলবা, টেক্সটটা কিনবা। একটা কথা শুধু মনে রাখবা, জীবনের শর্টকাট চাচ্ছ, যদি তুমি শর্টকাট করো তাহলে তুমি শর্টকাট জীবন পাবা। আর যদি না স্যার, ভালো কিছু করতে চাও শুরু থেকেই যেভাবে বলছি সেভাবে আগাও, অবশ্যই শেষ মুহূর্তে গিয়ে ভালো কিছু করতে পারবা, ঠিক আছে? শর্টকাট কখনোই নিবা না। শর্টকাট, সামারি এগুলো পরের বিষয়, এগুলো তো আমি দিয়ে দিই টেক্সট পড়ানোর পরে, হ্যাঁ। কিন্তু যেহেতু এটা টেক্সটটা পড়াতে অনেক সময় লাগবে, অতএব এত টেক্সট পড়ানো মানে আমার প্রায় কত বছর লাগবে এটা শেষ করতে? 1 বছর তো লাগবে নাকি? স্যার এখনো তো জানি না স্যার নোবেলটা কোথাও পড়বো, হ্যাঁ, আমি পড়ো। জাস্ট। দেখো এই যে এখানে আমি, এখানে 263 পেজ, তার ভিতরে 10 পেজ 15 পেজ বাজি দিলাম, তাতে প্রায় 250 পেজ মনে করো, ঠিক আছে? 250 পেজ। তাহলে আমরা মোটামুটি আমি যেভাবে পড়াচ্ছি এভাবে পড়তে গেলেও সর্বোচ্চ 10 পেজ পড়ানো যাবে, এর থেকে তো সম্ভব না। তাহলে 10 পেজ করে পড়তে গেলে আমার সময় লাগবে কত? 25 দিন নাকি? মানে 25, 2 মাস, হ্যাঁ, দুই 3 দুই 3 মাস লেগে যাবে। কিন্তু তোমরা যদি নিজেরা পড়ো তাহলে এত সময় লাগবে না, হ্যাঁ। আমি যেহেতু পড়াই দিচ্ছি এই জন্য সময় লাগবে, জি স্যার। কিন্তু যখন তোমরা নিজেরা পড়বা এত সময় কিন্তু লাগবে না, তখন আরো দ্রুত হয়ে যাবে। জি স্যার, আমরা বাসা থেকে পড়ে নিব এটা। আচ্ছা, তোমরা এটা পড়ে নিবা, আমি আগামী দিন আর টেক্সট পড়াবো না, জাস্ট শুরুটা আমি বলে দিলাম এইটুকু বোঝানোর জন্য যে কিভাবে গল্পটাকে রিয়ারেঞ্জ করা হয়েছে। যে সে কিন্তু বসে বসে এখনো আছে কোথায়, সেই নদীর পাশে, ঠিক আছে? অথচ সে কোথায় কোথায় ঘুরে আসলো চিন্তা দিয়ে, না? সে কোথায় রোজি গেল, কোথায় তার বাবা গেল, কোথায় সে গাইডের কাজ করতো, হ্যাঁ। এইভাবে বলতে 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 এই জায়গায় পৌঁছে গেছে যে তার বাবা তাকে কি বলতো পড়াশোনা নিয়ে, হ্যাঁ। আর পরিচিত ঘটনা না আমাদের, দেখো বাঙালি আনা ইয়া, তাই না? এখানে এই যে সিলেটে করে চক দিয়ে লেখা, তারপরে বাড়ি ঘর দোকানপাট সব কিছু আমাদের পরিচিত অবয়বের মধ্যে থাকায় বুঝতে সুবিধা হয়। হুম। তো ইন্ডিয়ান স্টোরি হ্যাঁ, তাই। আচ্ছা, তো ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট, বাই। গুড নাইট, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।